গতকাল একটা টপিক ছিল, সেটা ডাটা ইনপুট কীভাবে করে এক্সেলে। এটা আমরা একটু আলোচনা করা হয় নাই, এটা আমরা দেখব। তারপরে ফরম্যাট সেল, টেবিল, হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করব। এইটার মধ্যে এই ফাইলটা ডাউনলোড করবেন। এই যে এটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এটা, আছে ভাই। হ্যাঁ, এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এটার মোটামুটি ম্যাক্সিমাম সূত্রগুলো চলে আসছে, ঠিক আছে। তারপরে আমরা আরও দরকার হলে অন্য যে ইয়েগুলো আছে সেখান থেকে আমরা দেখব। সো আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো যে কীভাবে এক্সেলে, আচ্ছা আরেকটু করে নিই। সো দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম, হ্যাঁ। সো ব্ল্যাঙ্ক শিটে আমরা কীভাবে এক্সেলে আমরা ডাটা ইনপুট করব, প্রথম যেটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? একজন জি একটু দাদা। বলেন। দেখা যাচ্ছে, হ্যাঁ। থ্যাংক ইউ। সো দেখেন আমাদের গতকালকে আমরা যেটা বলছিলাম যে এই এক্সেলের প্রত্যেকটা এরকম ঘরকে সেল বলে, এবং প্রত্যেকটা সেলের একটা নাম আছে যেটা কিনা তার কলাম এবং রোকে রিপ্রেজেন্ট করে। যেমন এই সেলটার নাম হলো A1, মানে হলো কলাম এর 1 নম্বর রো। জাস্ট আমি এখানে একটা ক্লিক করি। এই সেলের নাম হলো AA19, মানে হলো A নাম্বার কলাম এবং 19 নাম্বার রো। ওকে, সো এভাবে আমরা সেলের নাম্বারটা জানলাম বা নাম জানলাম, যেটা কিনা পরবর্তীতে আমরা যখন সূত্রগুলো লিখব তখন এই জিনিসটা খুব কাজে দেবে। এখন আমরা দেখব এক্সেলে কীভাবে ডাটা ইনপুট করে। আমরা যারা ওয়ার্ডে কাজ করি তারা লিখে গেলে এক্সেলে মানে লেখা হয়ে যায়, কিন্তু এক্সেলের ক্ষেত্রে একটু ডিফারেন্স। যেমন এটা যদি একটা ঘরের মধ্যে লিখতে হয় তাহলে এটা একটা স্পেসকে রিপ্রেজেন্ট করে, যে এতটুকু স্পেসের মধ্যে আপনি লিখবেন। এর বাইরে যদি চলে যায় তাহলে সেটা অন্য একটা ঘরে চলে গেল, কিন্তু মানে দেখাচ্ছে অন্য ঘরে, বাট ওটা কিন্তু অন্য ঘরে যাবে না। যেমন গতকালকে আমি যেটা দেখাচ্ছিলাম, ধরেন আমি এই কথাটাই লিখলাম, হ্যাঁ, কপি করে জাস্ট এটা নিয়ে আসি, এখানে লিখলাম। সো দেখা যাচ্ছে যে লেখাটা হচ্ছে ইউজ অফ সাম প্রোডাক্ট। এটা আমি লিখছি কোন ঘরে? সি কলামের 3 নম্বর রোতে লিখছি, বাট এটা ডি কলামও চলে গেছে। তথ্যটা যায় নাই, জাস্ট শুধু প্রেজেন্টেশনটা দেখাচ্ছে ডি কলামে গেছে। এখন আমার এরকম আরও অনেক কথা লেখার দরকার হতে পারে, তো এটা কীভাবে ডান দিকে আস্তে আস্তে যেতে থাকবে। এখন প্রশ্ন হলো যে যদি আমি ওয়ার্ডের মতো করে লিখতে চাই, অর্থাৎ আমি যদি লেখাটা নিচে আনতে চাই, তখন কিভাবে আমরা এটা করব? খুবই সোজা। আমরা যদি নর্মালি আনতে চাই, লেখার সময় যদি আনতে চাই, যেমন ধরেন আমি এভাবে যদি লিখি, আমার নাম লিখলাম রয়, ঠিক আছে। এরপরে এতে আমি এই সেলের মধ্যে লিখব, হ্যাঁ। অন্য সেলে লিখলে তো এখানে লিখলাম অন্য সেলে, ঠিক আছে, অ্যাড্রেস, এটা এটা কী হলো, লেখা হলো, কিন্তু এটা অন্য সেলে। যদি আমি এই সেলের মধ্যেই লিখতে চাই, কিন্তু তা দ্বিতীয় লাইনে, প্রথম লাইনে না, এই লাইনের নিচে, এই ডান দিকে যাবে না, এটা নিচের দিকে আসবে লেখাটা, তখন যেটা করতে হবে আমাদের অল্টার এন্টার, ঠিক আছে। অল্টার এন্টার করলে দেখেন এটা নিচের কলামে চলে আসছে। আমি এটা কীভাবে বড় করলাম, এই জায়গার লেখার জায়গাটা দেখেন, সেটা হলো জাস্ট এভাবে আমরা ড্রাগ করে আনতে পারি নিচের দিকে, অথবা এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটা ক্লিক করেও আনতে পারি। ওকে, মানে লেখার জায়গাটা দেখার জন্য বড়। এটা আবার চাইলে ছোটো করা যাবে, ড্রাগ করে ছোটো করা যায়। তো যেটা বলছিলাম যে লেখাটাকে যদি আমি দ্বিতীয় লাইনে নিতে চাই, ওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয়, ওয়ার্ডের ক্ষেত্রে আমি দেখাই তাহলে জিনিসটা সুবিধা হবে বুঝতে। সরি, দেখেন ওয়ার্ডের ক্ষেত্রে কী হবে, অলোক লিখলাম, তারপর এন্টার দিলাম, তারপরের ইয়েতে চলে গেল, তাই না? কিন্তু এক্সেলে শুধু এন্টার দিলে হবে না,
এক্সেলে দিতে হবে অল্টার এন্টার দিতে হবে, ঠিক আছে? তাহলে অল্টার এন্টার হচ্ছে না দিল। তো ভাইয়া, বলেন। হচ্ছে না তো ভাইয়া। হ্যাঁ আচ্ছা, হচ্ছে না, আপনি আবার লেখেন, লিখতে থাকেন, ধরুন, একটা সেলে লেখেন আপনার নাম লেখেন, হুম, তারপরে দিবেন কি অল্টার এন্টার, অল্টার চাপ দিয়ে এন্টার চাপ দিতে হবে। আমি এটা বারবার বলতেছি কারণ এটা ম্যাক্সিমামই সবাই ভুল করে বা পারে না, বলতে গেলে যারা নতুন বলে যে এটা তো পরের লাইনে চলে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, অল্টার এন্টার আমি আবার লিখে দিচ্ছি, ALT অল্টার প্লাস এন্টার, ঠিক আছে? এটা দিতে হবে। এটা দিলে কি হবে, তার পরের লাইনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরের লাইনে চলে গেলে এটা অটোমেটিক্যালি কি হবে, র্যাপ টেক্সট এই ফরম্যাটে শো করবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো আপনি একটা জিনিস লিখে ফেলছেন, যেমন আমার নাম লিখে ফেলছি আমি, হ্যাঁ? আমার এখন এই সেলের মধ্যেই আমার আরও কিছু লিখতে হবে, ঠিক আছে? তখন আমরা কি করব, তখন যদি আমরা ডিরেক্ট লেখা শুরু করি এই সেলের মধ্যে, তখন কিন্তু এই সেলের লেখাটা চলে যাবে, ঠিক আছে? যেমন ধরুন আমি অন্য একটা লিখতে এলাম এক্সেল, দেখেন আগের লেখাটা কিন্তু চলে গেছে। তাহলে এই সেলের মধ্যে আমি কিভাবে এডিট করব, মূল কথা হলো যে এই সেলের মধ্যে লেখাটাকে আমি কীভাবে এডিট করব, এই জন্য আমরা কয়েকভাবে এডিট করতে লিখতে পারি। এক হলো আমি যেখানে লিখতে চাই বা যেই পোর্শনে আমি এডিট করতে চাই সেই পোর্শনের উপর আমি এভাবে ডাবল ক্লিক করব। যেমন যদি আমি অলোকের পরে লিখতে চাই তাহলে অলোকের পরে এভাবে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে দেখেন এইভাবে কার্সারটা চলে আসছে বা মাউস পয়েন্টার চলে আসছে। আচ্ছা, আরেকটা করা যায়, সেটা কি, যদি আমরা এই যে এটাকে বলে ফর্মুলা বার, এই ফর্মুলা বারের এখানে যে একটা ক্লিক করি, দেখেন এই যে অলোকের পরে একটা চলে আসছে, এখন আমি লিখতে পারবো। হ্যাঁ দেখেন এই লেখা যাচ্ছে, আগেরটা কিন্তু ডিলিট হচ্ছে না। আরেকভাবে করা যায় সেটা হলো F2 চাপা, সেলের মধ্যে ক্লিক করে তারপরে F2 করি, ক্লিক করি মানে চাপি কিবোর্ডে F2। যারা ইউজ করতেছেন, ল্যাপটপ ইউজ করতেছেন, অনেক সময় ফাংশন চাপ দিয়ে একটু চাপতে হতে পারে। তাহলে আমরা যখন একটা সেলের মধ্যে লিখব তখন আমরা তিনভাবে লিখতে পারি। এক হলো আমরা যেখানে লিখতে চাই বা যেখানে এডিট করতে চাই তার উপরে ডাবল ক্লিক করব, ওই সেলের ওই অংশটাতে ডাবল ক্লিক করব, অথবা এই ফাংশন বার থেকেও এই ফাংশন ট্যাবের এইখান থেকেও আমরা একটা ক্লিক করব, অথবা F2, ঠিক আছে? F2 যেটা হবে লাস্টে কার্সারটা আসবে, দেখেন লাস্টে আসছে কার্সারটা। ওকে, এখন আমরা এটা এডিট করতে পারবো। তাহলে আমরা যদি এখানে একটু এলবেটটি লিখি, সেটা হলো এক হলো F2 সরি F2 এইটা চাপতে পারি, অথবা ফর্মুলা বারে লিখতে পারি, ফর্মুলা বারে ক্লিক করতে হবে, অথবা ওই সেলে ডাবল ক্লিক। ওকে, যে কোনো তিনটা আমরা যে কোনো একটা জিনিস ইউজ করতে পারি, এই তিনটার মধ্যে একটা ইউজ করলে আমি এটাকে সেল এডিট করা যাবে। ওকে, আচ্ছা ভাইয়া, এই শর্ট কমান্ড গুলোর হুম শীট আকারে পাওয়া যাবে না আপনার থেকে? উম, এটা আসলে মুখস্থ করে মানে আপনি শীট আকারে দেওয়া যাবে, কিন্তু আসলে কখনো ওইভাবে তৈরি করে নেই আমি, দিয়ে দেবো না আপনাদের একটা শীট আকারে, কিন্তু এটা আসলে প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবেন তত আসলে ভুলে করতে গেলে পারবেন। দেখে নেওয়া যাবে আর কি। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে, আমি এই শর্টকাটগুলো আমি যেহেতু রাখতেছি, আমি নোট রাখবো না, তারপর আপনাদেরকে দিয়ে দেবো না ক্লাসের শেষে যে কী কী শর্টকাট ইউজ করলাম।
আচ্ছা দাদা মাহমুদ, হ্যাঁ একটু মাহমুদুল হাসান, আমার কথা যদি জি শুনতে না পারেন প্লিজ এক্সিট হয়ে তারপরে আবার অন করেন, হ্যাঁ যারা, দাদা, হ্যাঁ আচ্ছা অল্টার কন্ট্রাক্টটা পাইছি, বুঝতে পারছি। আচ্ছা আপনি বললেন যে সেলকে ওই ডবল ক্লিক করলে তো আমি এডিট করতেই পারবো, আর F2 এবং এই যে ফর্মুলা যেটা হুম এফএক্স, হুম হ্যাঁ ফাংশন, হুম ওইটা ক্লিক, এই দুইটা তো হচ্ছে না। আমি যদি F2 ফাংশনের, ক্লিক করি, হুম হ্যাঁ বলেন, বলেন। ফাংশনে এটা কিন্তু না, এটার উপরে ক্লিক করবেন না, আমি বলছি ফাংশন তাহলে বার হলো এটা, ঠিক আছে? ও এই আচ্ছা আচ্ছা, সাদা অংশটাকে এখানে বলে ক্লিক করে, ফাংশন বার, হ্যাঁ এটাতে আপনি যেখানে লিখতে চান তার উপরে ক্লিক করতে হবে, একবার ক্লিক, ডাবল ক্লিক করার দরকার নেই, ডাবল ক্লিক করলে আবার ও তো চলে, এখানে এডিট করা। হ্যাঁ ঠিক আছে। আর F2 চাপলেও হওয়ার কথা। আচ্ছা, আর যে বললেন যে F2 ক্লিক করুন, একটু চাপ করলে আমার আমার তো ল্যাপটপ ব্রাইটনেস এর কমান্ড চলে আসতেছে। হ্যাঁ আমি বলছি ফাংশন দিয়ে তারপর F2, ফাংশন ট্যাব আছে আপনার সম্ভবত, একসাথে করতে হবে, হ্যাঁ মানে ফাংশন ট্যাব চাপ দিয়ে ধরে তারপরে F2। ফাংশন মিনস হচ্ছে এফ ফাংশন। এন, এফ এন, এফ এন থাকবে, হ্যাঁ হ্যাঁ এটা কন্ট্রোলের পাশেই থাকে। হ্যাঁ বাম পাশের দিকে থাকে অনেক ম্যাক্সিমাম। ও বুঝতে পারছি, ও আচ্ছা আচ্ছা, FN F2 হ্যাঁ একসাথে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, FN F2 হচ্ছে এখন। ওকে বুঝতে পারছি, গট ইট, থ্যাংক ইউ। Okay. তো তিনভাবে আমরা এটা করতে পারলাম এখন। তো মোটামুটি সেলে আমরা এভাবে লিখব। আচ্ছা আরও যে বিষয়গুলো আছে আমরা সেগুলো সেল ফরম্যাটিংয়ে আমরা শিখে নেব। তারপর একটা জিনিস দেখেন, সেটা হলো আমরা যেহেতু আমরা ফরম্যাটিংটা পুরোটা দেখব, তাহলে আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, সো প্রথমেই গতকালকে আমরা যেটা আলোচনা করেছিলাম ক্লিপবোর্ড নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, আর ফরম্যাট পেইন্টারে আমরা দেখব আজকে ডিটেলসে। ফরম্যাট পেইন্টার অনেক অনেক মানে খুবই একটা শর্টকাট একটা জিনিস এবং অনেক দ্রুত কাজ করে। তাহলে ফরম্যাট পেইন্টারটা কীভাবে কাজ করে একটু পরে বলতেছি আমি। তো যেহেতু এই তিনটার একটাই ফাংশন বা এ থেকে ফন্ট, অ্যালাইনমেন্ট এবং নাম্বার, এই তিনটাকে আমরা একবারে বলি ফরম্যাট সেল। দেখেন এখানে সবগুলো আছে, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, সবগুলো চলে আসে। এখানে দ্বিতীয় প্রোটেকশন আছে সেটাও এখানে চলে আসে। সো প্রথমে যেটা দেখব ফন্ট। দেখেন ফন্টের এখানে যেগুলো আছে মোটামুটি এখানে সবগুলোই আছে, এখানে কয়েকটা বেশি আছে। সো আমরা যদি এখান থেকে দেখি তাহলে এটা পুরোটা কাভার করবে। হ্যাঁ, তো প্রথমেই দেখেন যদি আমরা যেই, তো ভাইয়া, হ্যাঁ বলেন, এক্সকিউজ মি, হ্যাঁ একটু বলেন। জুম কি করা যাবে? মোবাইলে থেকে ল্যাপটপে প্র্যাকটিস করছি তো, একটু জুম হলে সাইজ বড় আচ্ছা হলে আচ্ছা বুঝতে সুবিধা হয়। ওকে, এখন দেখা যাচ্ছে। জুম করার কোনো অপশন? জি জি, বড় ওকে করে লেখাটা। জি হ্যাঁ থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। সো জি ওকে, এখন দেখেন যদি আমরা আমরা যে এটা করব এই সেলের আমরা কি করতে চাচ্ছি, বা এই সেল বা একাধিক সেল একসাথে, ঠিক আছে, একসাথে সিলেক্ট করলাম। ধরেন সিলেকশনটা কীভাবে হয় সেটা বলে নিই না। আমরা যখন কোনো একটা সেল সিলেক্ট করব তখন কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, দেন প্রত্যেকটার উপরে ক্লিক করব, যেই সেলগুলো করা দরকার সেই সেলগুলো ক্লিক করব, ঠিক আছে। তাহলে এগুলো আমার সিলেকশন হয়ে গেল। দেখেন আমি যে সিলেক্ট করছি সেগুলোকে যদি আমি হলুদ কালার করে দিতে চাই, তাহলে আমি এই হলুদটা ক্লিক করলাম, হলুদ হয়ে গেল। তাহলে আমার যেগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছিলাম সেগুলোর সিলেকশন হয়েছে। এছাড়াও একটু বোঝা যায়, একটু অন্যরকম কালার হয়। প্রথমটা দেখেন, এটা দেখেন একটু অন্যরকম কালার হয়ে গেছে, অন্যরকম কালার হয়ে গেছে। লাস্টেরটা যদি বোঝা যায় না, লাস্টেরটা চারদিকে দাগের মতো দেখা যায়। এখন এখন আরেকটা বিষয় হলো, যদি আপনি এই সবগুলোকে যদি একসাথে সিলেক্ট করতে চান তখন কীভাবে করবেন? তখন হলো মাউস পয়েন্টার আমরা ধরে একটা প্রথমে ক্লিক করে যদি আমরা মাউস পয়েন্টারের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমরা ডান দিকে এভাবে করি, তাহলে ডানেরগুলো হচ্ছে, নিচেরগুলো হলে এভাবে ডাউনের দিকে যাবে।
এছাড়া যদি আমরা কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে কীভাবে করব, তাহলে এটা ক্লিক করে শিফট এবং কন্ট্রোল, শিফট দিয়ে করলে একটা একটা করে একবার যাবে, আর কন্ট্রোল দিয়ে করলে একবার যাবে। ঠিক আছে, দেখেন শিফট দিয়ে করলে আমি একটা একটা হয়, ঠিক আছে, একটা একটা করে যাচ্ছে। কিন্তু কন্ট্রোল দিয়ে করলে এখন আমি ডান দিকে আমি একবার দিলাম শিফট, ডান দিকে দিচ্ছি, দেখেন ডান দিকে হলো। কিন্তু যদি কন্ট্রোল আর শিফট একবারে চাপ দিয়ে ধরে করি তাহলে এফ পর্যন্ত সিলেকশন হয়ে যাবে, জি পর্যন্ত হয়ে গেছে একবারে, তারপরে এইচ পর্যন্ত হবে, যে আমি শুধু শিফট করলাম। একটু বিষয় একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো শিফট এবং কন্ট্রোল কীভাবে কাজ করে। আরেকটু যদি এলাবোরেটলি বলি, যখন আপনি সিলেকশন করবেন, যদি আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপর সিলেক্ট করতে থাকেন সাথে শিফট সহ, তখন সে একই ধরনের জিনিসগুলোকে একবারে সিলেকশন করে নেবে। ওকে, যেমন ধরেন এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, সো আমি একটা কাজ করি, এখানে আরও দুইটা তিনটা জিনিস লিখি, ধরেন অ্যাড্রেসে আমি দুইবার তিনবার লিখলাম। সো যখন আমি শিফট চাপ দিয়ে সিলেকশনটা করব তখন আমি একটা একটা করে করা যাবে। ধরুন আমি শিফট চাপ দিয়ে ধরছি, আর এই অ্যারো যে চিহ্নগুলো আছে চারটা, ডাউন, লেফট, রাইট, আপার, এটা ডাউনটা আমি একবার চাপতেছি, তাহলে কি হচ্ছে নিচেরটা সিলেক্ট হচ্ছে, দেন একটা একটা হচ্ছে। বাট শিফট চাপ দিয়ে ধরে কিন্তু একটা একটা হচ্ছে, তাই না? কিন্তু যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে করি তখন কী হচ্ছে দেখেন, কন্ট্রোল এবং শিফট, অবশ্যই কন্ট্রোল এবং শিফট, তখন কী হবে চারটা একসাথে হয়ে যাচ্ছে। কেন? কারণ এই চারটা একই সিমিলার বলতে হচ্ছে যে এই চারটার সেলের মধ্যে আমার লেখা আছে, যেহেতু এগুলো ব্ল্যাঙ্ক এই জন্য এটাকে একটু ডিফারেন্সিয়েট ধরছে। এখন আমি আবার কন্ট্রোল শিফট ধরে আবার যদি আমরা ডাউন বাটনটাতে চাপি তখন কী হবে, অলক সহ নিয়ে নেবে, মানে পরের সিলেকশন পর্যন্ত যাবে। এবার ডান দিকে যদি আমি যাই, যদি আমি কন্ট্রোল আর শিফট একবার চাপ দিই তখন কী হবে, এই F2 এবং অল্টার এই সবগুলো সিলেকশন হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে শুরু হবে, এখানে যে শেষ, ঠিক ডান এই উপরেরটার ডান দিকে জি পর্যন্ত যেহেতু প্রথম সিলেকশন, এই পর্যন্ত আসবে এবং এই পর্যন্ত সিলেক্ট হবে। দেখেন কন্ট্রোল শিফট, আপনাদের কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। জি, ওকে। তাহলে আমরা যখন বড় একটা ডাটাবেস যখন আমরা এভাবে সিলেক্ট করব তখন আমাদের এই জিনিসগুলো খুব কাজে দিবে। একটা বড় ডাটাবেস যদি নেই, ধরেন এখানে অনেকগুলা নাম আছে, তাই না? তো আমি সবগুলো নামকে যদি আমি একবারে সিলেক্ট করতে চাই তখন আমাদের কি করতে হবে, কন্ট্রোল এবং শিফট আমরা একবারে চাপ দিয়ে ধরে জাস্ট ডাউন বাটনটা চাপ দেবো, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কষ্ট করে মাউসের পয়েন্টার নিচের দিকে বারবার যাওয়ার দরকার নেই, জাস্ট কন্ট্রোল। দাদা একটু ইন্টারাপ্ট করি। বলেন। দাদা এই কন্ট্রোল এবং শিফট দিয়ে যখন আমি রাইট সাইড বলেন কিংবা আমি ডাউনওয়ার্ড যে এই সুইচটা আছে সেটাতে দিলে একেবারে এক্সেল এ শেষে চলে যাচ্ছে, মানে আমি মানে যেটুকু আমার লেখা আছে বা যেটুকু টাইপ করা আছে তার থেকে একদম শেষে চলে যাচ্ছে। তাহলে আপনি ওই যেটা হচ্ছে ডাউন, আপনি কয়টা সেলে লিখছেন? আমি স্ক্যাটার্ড ওয়েতে একটা এই যে স্প্রেডশিট আমি স্ক্যাটার্ড ওয়েতে লিখছি, মনে করেন 10টা পৃষ্ঠা হবে হয়তো বা। না না, মানে আমি বলতে চাচ্ছি যে এইখানে আমি যেভাবে লিখছি সেটা হলো যে এখানে একটা লিখছি, তার নিচে একটা, এখানে পরপর তিনটা লিখছি, আবার কিছু ব্ল্যাঙ্ক লিখছি, আবার ডানে লিখছি, আবার এদিকে যাওয়ার সময় আমি কি করছি এটাতে লিখছি। এখন আপনার সিলেকশনটা যদি এরকম হয় যে আপনি এখান থেকে সিলেক্ট করতেছেন, মানে C2 থেকে সিলেক্ট করতেছেন এবং কন্ট্রোল একদম ডান দিকে চলে যাচ্ছেন, রাইট বাটন কন্ট্রোল শিফট চেপতেছেন এবং ডান দিকে যাচ্ছেন, তখন কিন্তু একবার লাস্টে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ কারণ হ্যাঁ কি, এটা হচ্ছে হ্যাঁ কারণ হলো যে আপনার এই যে ব্ল্যাঙ্ক এর পরে সবই ব্ল্যাঙ্ক, বাট এখানে যদি আপনার কিছু লেখা থাকে, 5 লেখা আছে, তখন কি হবে, এটা আপনি কন্ট্রোল শিফট দিবেন, এটা এই পর্যন্ত সিলেক্ট হবে। ওকে ওকে বুঝতে পারছি। ঠিক আছে, মানে যতটুকু লেখা ততটুকুই সে সিলেক্ট করতেছে। মানে একটা সেকশন থেকে আরেক সেকশনে যাবে, কন্ট্রোলটা হলো একটা সেকশন থেকে আপনাকে আরেকটা সেকশনে নিয়ে যাবে। দেখেন, মানে কন্ট্রোল শিফট একবার চাপলে, আর কন্ট্রোল একবার চাপলে সেটাতেও করা হয়, শুধু সেটা সিলেকশন হবে না, জাস্ট খালি
মুভ করা বলে। আপনি কন্ট্রোল চাপ দিয়ে যদি আপনি রাইট বাটনটা দেন, দেখেন সি থেকে এটা ড্রপ করে সাথে সাথে এইচে চলে যাবে। দেখেন সি এখানে এইচে চলে আসছে। কন্ট্রোল, শুধু কন্ট্রোল এবং আমি রাইটটা চাপ দিয়েছি। এখন আমি যদি কন্ট্রোল যদি ডাউন চাপি, তখন প্রথমে এটা এখানে আসবে, তারপর দেখেন কি হচ্ছে, প্রথমে এখানে আসলো, পরে যাবে এইখানে, ঠিক আছে, এইবার এখানে আসবে। দেখেন কন্ট্রোল আবার ডাউন দিলাম, দেখেন এখানে আসছে, মানে লাস্টেরটা, এই সিলেকশনে লাস্টে। আবার ক্লিক করি, পরের সিলেকশনে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে কন্ট্রোল হলো লাভ বুঝছি। দিচ্ছে, লাভ মানে একটার পর একটা লাভ দিচ্ছে, সে একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশনে, একটা ইয়ে থেকে আরেকটা। আর যখন শিফট দিয়ে দিবেন, শিফট দিয়ে দিবেন, তখন হলো ওইটা মানে একবারে সিলেক্ট করে, মানে এইগুলো সিলেকশন অবস্থায় থাকবে। এই শিফটের কাজ হলো সিলেক্ট করা, ঠিক আছে, মানে একটার পর একটা সিলেক্ট করা শিফটের কাজ। তো কন্ট্রোল লাভ দিচ্ছে আর শিফট সিলেক্ট করতেছে, তো একবারে দুটো কাজ হচ্ছে একসাথে। শিফট এবং কন্ট্রোল চাপটা আপনার একবারে হবে। কন্ট্রোল শিফট আপনি ডাউন দেন, তখন গেলো যেহেতু কন্ট্রোল লাভ দিয়ে এখানে আসছে, সাথে সাথে শিফট এগুলো সিলেক্ট করে নিছে। ওকে, জি দাদা, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা মোটামুটি বড় ডাটাবেজে আমরা কীভাবে সিলেক্ট করব আমরা এটা শিখে নিলাম। তো দেখেন, আমি যদি এই পুরো সেলটাকে একবারে এইটুকু ক্লিক করি, তাহলে আমরা মাউস দিয়েও এভাবে করতে পারি, অথবা যদি আমি কিবোর্ড দিয়ে করি, তখন কী হবে, কন্ট্রোল শিফট দিলাম, এটা এই পর্যন্ত প্রথমে আসলো, তারপরে এভাবে আসলো, দেন আবার এটা দেখেন আমি 5টা ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। সো বারবার প্র্যাকটিস করেন, বিষয়টা আপনাদের ইয়েতে চলে আসবে, চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হলো যে কীভাবে এই যে শর্টকাটগুলো আছে এটার সাথে আমরা ফরম্যাট সেলের অ্যালাইন করে একবারে শিখব। তো যেটা বলছিলাম, যদি আমরা যে কটা সেলের আমি এই বিভিন্ন কালার বর্ণনাগুলো চেঞ্জ করতে চাই, ফন্টগুলো চেঞ্জ করতে চাই, সেগুলো আমরা প্রথমে সিলেক্ট করব, তারপরে আমরা এই ফন্ট বর্ণনাগুলো চেঞ্জ করব। তো ধরি আমি একটা সেলই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আমি এই সেলটারই আমি বিভিন্নভাবে ফন্ট বা অন্যান্য জিনিসগুলো চেঞ্জ করব। তখন আমি কী করলাম, এখান থেকে ক্লিক করলেও হয়, এখান থেকে করলেও হয়, অথবা আমি এখান থেকেও করতে পারি। এখান থেকে করলে দেখেন এখানে আছে ফরম্যাট সেল, এখান থেকেও যাওয়া যেতে পারে, অর্থাৎ 3 জায়গা থেকেই যাওয়া যায়। সো আমরা যেখানে এক জায়গা থেকে গেলাম, তারপরে যেটা করব আমরা, যেহেতু প্রথমে কি আছে ফন্ট, মানে এটা কি ধরনের ফন্ট আমরা নিব। এখানে আমরা অনেকগুলো ফন্ট আছে, ফরম্যাট, এখানে যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করতে পারি। এটা ডিফল্ট হিসেবে আছে ক্যালিব্রি, এটা আমরা চেঞ্জ করে অন্য একটা ফন্টে নিতে পারি। আমরা এখানে লিখতে পারি ফন্টের নাম, যদি আমরা এখানে লিখি তাহলে ওই ফন্টের শর্টকাটগুলো, যেটা গুগল সার্চের মতন শর্টকাটগুলো চলে আসবে। আচ্ছা, এখানে আসে না, সরি, ওই এটাতে আসে, এখানে আসে না। আচ্ছা আচ্ছা, এখানে আসে না, এখানে আসে। এখানে যদি আমি লিখি, দেখেন ক্লিয়ার লিখছে, পরের নামটা চলে আসছে। এটা আমার একটা প্রিয় ফন্ট, সো এইটাতে আমি এটা চেঞ্জ করলাম, একটু আরেকটু বেশি চেঞ্জ করি, তাহলে জিনিসটা বোঝা যাবে না। সো দেখেন এখানে ফন্টের সাথে সাথে কী আছে, ডিজাইনটাও এখানে উল্লেখ আছে, তো আমরা এখান থেকে জিনিসটা আরও ভালো মতন বুঝতে পারবো। সো আমি এই ফন্টে চেঞ্জ করলাম। ওকে, আরও ভিন্ন ভিন্ন ফন্ট আছে, আমরা দেখতে পারবো, সেটা এইখানে ওয়ার্ল্ড আর্টে এখানে আছে। এখান থেকে আমরা ফন্ট, আচ্ছা এখানে যদি লিখতে হয় ভিতরে, ঠিক আছে, ডিলিট করে দিই না। তো ওইখান থেকে দরকার নেই, আমরা আপাতত এখান থেকে দেখি। সো এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করলাম। দেন আমরা যদি ফন্টের সাইজ মানে বড় ছোট করতে চাই, তখন কি করব, এখান থেকে বড় ছোট করতে পারি, বড় হয়ে গেল, ছোট করতে পারি আমরা এখানে।
তারপরে ফন্টের কালার। সো এখানে হলো কালারগুলো আছে, এখান থেকে আমরা বিভিন্ন কালার চুজ করতে পারি। মোর কালারে আমরা নিজস্ব কালারও নিতে পারি। ওকে, তারপরে আছে দেখেন কি, এটা হলো একটা ফন্টের সাইজ বড় করবে, আর এটা একটা ছোট করবে। দেখেন এটা বড় করতেছে, এক সাইজ করে বড় করতেছে, আর এটা আবার এক সাইজ করে ছোট করতেছে, মানে গ্র্যাজুয়ালি। তো ফন্টের ভিতরে আরেকটা বিষয় হলো যে আমরা ভিতরেরটাও কিন্তু আলাদাভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ধরেন আমার এই লেখাটাও থাকবে আমার এই কালার, আর এই পরেরটুকু আমি অন্য কালার করতে চাই, তখন আমি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, দেন ফন্ট চেঞ্জ হয়ে গেল, আবার কালারও চেঞ্জ করতে, তখন কী করতে হবে, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এভাবে মাউস দিয়ে আমরা সিলেক্ট করে নিব, করে আমরা যেই যেই জিনিসগুলো চেঞ্জ করতে চাই সেইগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, সো আরেকটা যেই থাকে সেটা দেখেন, আমি সেলের 4-5টা পড়া দেখাচ্ছি। আরেকটা হলো বোল্ড করা। হ্যাঁ, এটা দিয়ে বোল্ড হবে, এটা দেবে ইটালিক বা একটু অ্যাঙ্গেল করে লেখাটা। আর এরপরে আছে হলো আন্ডারলাইন। ঠিক আছে, আন্ডারলাইনটাও কিন্তু আপনি যতটুকু দরকার ততটুকু করতে পারেন। যেন আমার অলোকের নিচে দরকার, এই কুমার নিচে দরকার নেই, তখন আমরা কী করবো, এটুকু তুলে দেব, এটুকু আছে এটুকু নাই। ঠিক আছে, বা এটুকু আমি আসলে ইটালিক চাই না, তখন আমি সোজা করে দিলাম। বা এটুকু আমি বোল্ড চাই না, এটুকু আমি বোল্ড তুলে দিলাম। দেখেন তিন রকম দেখাচ্ছে। দেন আরও যে ছোট ছোট জিনিসগুলোর রয়ে গেছে সেটা হলো আমরা এখান থেকে দেখি। তাহলে আমরা এই ফন্টের সাইজ চেঞ্জ করা হলো, ফন্ট যে ইয়েটা চেঞ্জ হলো, স্টাইল, সাইজ এটা দেখলাম আমরা, কালার দেখছি, কালার আমরা এখানে চেঞ্জ করতে পারি। দেন আরেকটা আছে আন্ডারলাইন, এটা অলরেডি দেখে ফেললাম আমরা। আন্ডারলাইনে অনেকগুলো ফাংশন যদিও আছে, দেখেন এখান থেকেও আছে অনেকগুলো ফাংশন, আমরা আরও কিছু ফাংশন আছে এইখানে। ঠিক আছে, সিঙ্গেল অ্যাকাউন্টিং, ডাবল অ্যাকাউন্টিং। আর যে তিনটা বিষয় আছে, স্ট্রিক্ট থ্রো, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এটা কি করে? সো এটা যখন আপনি ধরেন আমরা একটা লেখার মাঝখান দিয়ে যদি কেটে দিতে চাই, তখন এটা হবে স্ট্রিক্ট থ্রো। দেখেন কি হচ্ছে, আচ্ছা এটাও সিলেক্ট করে নিলাম। দেন এখন জিনিসটা বুঝতে সুবিধা হতো, কেন দেখাচ্ছে না? আমরা এখানে শো করতেছে না, শো করার কথা ছিল, তবে আমরা করে দেখি না। আচ্ছা এখন দেখাচ্ছে, দেখেন এটা মাঝখান দিয়ে কেটে দিচ্ছে। ওকে, দেখেন স্ট্রিক্ট থ্রো মানে হলো লেখার মাঝখান দিয়ে সেটা কেটে দিবে। সুপারস্ক্রিপ্ট হলো যখন আমরা কোনো কিছু লিখি যেটা উপরে থাকবে। ঠিক আছে, এটা সুপারস্ক্রিপ্ট, যেটা ছোট্ট করে উপরে চলে যাবে। আর সাবস্ক্রিপ্ট হলো সেটা নিচে আসবে। দুটো একসাথে ইউজ করা যাবে না, হয় ছোটোটা ইউজ করতে হবে বা বড়োটা ইউজ করতে হবে। তো এটা আমরা একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখি, যে আমরা অনেক সময় লিখি না যে এ স্কোয়ার, তাই না, এ স্কোয়ার লিখি। সো স্কোয়ারটা কী হয়, স্কোয়ারটা আমাদের উপরে থাকে। সো উপরে থাকতে হলে তাহলে এই টুটা কী হবে, উপরে চলে যাবে। তো এই টুটা উপরে যাওয়ার জন্য আমরা কী করবো, এই টুটা আমরা সিলেক্ট করব, করে ফরম্যাট সেলে চলে যাওয়ার পরে আমরা দিব হলো সুপারস্ক্রিপ্ট। দেখেন এ স্কোয়ার হয়ে গেছে, বোঝা যাচ্ছে, এ স্কোয়ার। আচ্ছা আমরা যদি লগ 10 লিখি, তাই না, মানে লগ 10 বা লগ এন এটা লিখি, তো 10 কী হয়, 10টা আমার নিচে থাকে লেখার। তো এরকম লেখার নিচে থাকতে হলে আমাদের কী করি, আমরা এই 10টাকে আমরা কী করবো, সিলেক্ট করব, দেন ফরম্যাট সেল, এখান থেকেও যাওয়া যাবে বা এখান থেকেও যাওয়া যাবে। এটা দেবো সাবস্ক্রিপ্ট, দিলে আমার এটা দেখেন নিচে চলে আসছে, লগ 10। ওকে, এখন আমি দেখলাম, দেখেন ক্যান্সেল। এখন মনে করেন ক্যান্সেল লেখাটা মাঝখান দিয়ে কী করবো, আমি আবার স্ট্রিক্ট থ্রো করবো, মানে মাঝখান দিয়ে কেটে দেবো। তখন আমি কী করলাম, ক্যান্সেলটা সিলেক্ট করতে পারি বা পুরো সেলটাই সিলেক্ট করতে পারি, যেহেতু পুরোটাকে আমি ই করবো। সো এখান থেকে আমরা কী করবো, স্ট্রিক্ট থ্রো দিলাম, দেখেন মাঝখান দিয়ে দাগ চলে আসলো।
এই জায়গাগুলো তো আপনারা কি বুঝতে পারছেন এ পর্যন্ত? জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লাস কি বোরিং হয়ে যাচ্ছে অনেকটা? না, আচ্ছা, একটু প্র্যাকটিস করেন আমার সাথে, তাহলে আর তাহলে জিনিসগুলো আসলে একটু আরেকটুই হবে। প্র্যাকটিস করা যায়। আচ্ছা, এরপরে আমি যেটা একটু স্কিপ করে গেছিলাম সেটা হলো এই মাঝখানে এইটা বর্ডার। সো বর্ডারটা আমরা বর্ডার অপশন থেকে দেখি না, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। সো বর্ডারে দেখেন প্রথমেই অনেকগুলো স্টাইল বলতেছে, অর্থাৎ আমি এই বিভিন্ন স্টাইল থেকে আমি যে কোনো একটা স্টাইল আমি নিতে পারি। তারপরে বলতেছে কি কালার, মানে কি আপনি চারপাশে যে দিবেন সেটাও একটা কালার আমরা আনতে পারি। তারপরে আছে যে এটা কোন ধরনের রিপ্রেজেন্ট করবে, মাঝখান দিয়ে নাকি বাম পাশ নাকি চতুর্দিক, কীভাবে আমরা এটাই করতে পারি। এমনকি চাইলে আপনি এই ধরনের বর্ডারও ইউজ করতে পারেন, ঠিক আছে, বা এই ধরনের দুইটাই একসাথে করা যেতে পারে। দেখেন আমি এটা দিতাম, সো এই দেখেন এরকম হয়ে গেছে। সো এই ধরনের কিন্তু বর্ডার ইউজ করা যেতে পারে। সো আমরা এখান থেকেও করতে পারি, বা এই নিচে থেকে আমরা এখানে বাই ডিফল্ট এই বর্ডারগুলো দেওয়া আছে, আমরা যে কোনোটা ইউজ করতে পারি। আর যে মোর বর্ডার ক্লিক করি তাহলে আমাদের ওই ফরম্যাটটা চলে আসবে। সো এই বর্ডারের অপশনগুলো একটু দেখি আমরা কি বলছে। এটা বলছে কি বটম বর্ডার, মানে কি নিচের সাইড। আমরা এইটাকে ই করে তারপর দেখি A2, ঠিক আছে, এটাকে আমরা ই করলাম, এটা চতুর্দিকে কী হয় দেখি আমরা। সো প্রথমেই বটম বর্ডার মানে কি নিচে বর্ডার হবে। দেখেন এটা নিচে একটু বর্ডার হয়েছে। তারপর যদি আমি বলি টপ মানে কি উপরে হবে, দেখেন এবার উপরেও হয়েছে। দেন লেফট, তাহলে লেফট হবে, রাইট মানে রাইট হবে, নো বর্ডার মানে সবগুলো চলে যাবে। অল বর্ডার মানে হলো বলতে সবগুলো বর্ডার হবে, মানে কি ধরেন আপনি এটুকু আমি প্রথমে এটা যদি আমি দিই অল বর্ডার মানে কি হচ্ছে প্রত্যেকটার পরে পরে বর্ডার হচ্ছে, ওকে। আর যদি আমি দেই আউটসাইড বর্ডার, প্রথমে করতে হবে এই অল বর্ডারকে নো বর্ডার বানাতে হবে, তারপরে আউটসাইড বর্ডার দেবো, তখন কি মাঝখানে কিন্তু বর্ডারটা থাকবে না। আমরা যদি এটাকে একটু প্রিন্ট সেকশনে দেখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে চারপাশে বর্ডার, তাই না? আর যখন আমি এটা দিলাম অল বর্ডার দিলাম, তখন কি হলো, তখন মাঝখান দিয়ে একটা দাগ চলে আসলো, এদিক দিয়ে আসছে বা এদিক দিয়ে আসছে। একটা জিনিস মনে রাখতে হবে, বর্ডার যদি আমাদেরকে একটা ফর্মেট থেকে অন্য ফর্মেটে যেতে হয় তখন তাকে প্রথমে নো বর্ডার দিতে হবে, তারপরে ওই বর্ডারটা যেতে হবে। তবে একটা কথা আছে যে আপনার এটা আছে ধরেন আউটসাইড বর্ডারে, এখন আপনি যদি অল বর্ডার দিতে চান তখন কি করবে এটা, তখন আর নো বর্ডার যেতে হয় না, তখন অল বর্ডার দিলে এটা নিবে। কিন্তু এই অল বর্ডারকে যদি আপনি নো বর্ডার দিতে চান মানে আউটসাইড বর্ডার দিতে চান তখন কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে। তখন মানে এটা যদি যেই দাগগুলো আছে সেই দাগগুলোকে অন্য ফরম্যাটে দিলে দাগগুলোকে মুছতে পারে না, ঠিক আছে। মুছতে হলে আমাকে নো বর্ডারে যেতে হবে, নো বর্ডারে যায় তারপরে মুছতে হবে, ওকে। এবার নো বর্ডার দেবো আমি প্রথম, তারপর আমি এটাকে আউটসাইড বর্ডার দেবো, তখন এটা আবার দেখাবে। দাদা বর্ডারটা কি কাজে লাগে আসলে? বর্ডার হলো আপনি যে কোনো কিছু যদি আপনি লিখতে থাকবেন তখন তো এটা আসলে লিখাই দেখাবে। এখন আপনি কোনো বর্ডার নাই, ধরেন নো বর্ডার, হ্যাঁ, তাহলে আপনি প্রিন্ট যখন দিবেন তখন দেখেন একটার পর একটা কোনো বর্ডার নেই, আপনি একটা কোথায় শেষ হয়েছে ইয়ে হয়েছে বোঝা যাচ্ছে না। টেবিল তৈরি করার মতো টেবিল, একটা হ্যাঁ ব্যবহার করা যায়। টেবিল, রাইট, টেবিলের মতন, টেবিলের মতো, রাইট, সঠিক বলছেন, টেবিলের মতন। যে এটা আসলে হ্যাঁ টেবিলে আমরা যেভাবে বর্ডারের কাজটা করি একই সেম। ওয়ার্ডের ক্ষেত্রেও একইভাবে কিন্তু বর্ডারিংটা, যদি আমরা ওয়ার্ডটা ওপেন করি দেখেন একটা ওয়ার্ড, এখানে যে বর্ডারটা আছে এটা কিন্তু সেম, ঠিক আছে, একদম সেম। একটা মজার জিনিস দেখেন, সেটা আমার এক্সেল ক্লাসে অনেকেই এরকম ছিলেন যে আমি যদি এক্সেল শিখি আমি কি ওয়ার্ডের জন্য আপনাকে শেখান কিনা। সো দেখেন এক্সেলের এই যে হোম ট্যাবের আন্ডারে
যেই শর্টকাটগুলো আছে একদম সিমিলার শর্টকাট কিন্তু এক্সেল আর মানে ওয়ার্ডেও আছে, একদম সিমিলার। দেখেন এখানেও ফন্ট এরিয়াটা যে আছে তাই, এই অপশনটাও আছে একই, আবার এই ডিজাইন অপশনটা যদি এটা একটু ডিফারেন্স, বাট এই প্রথম অপশনটা ওয়ার্ড কিন্তু জানা সেম। থাকলে এক্সেলটা অনেক সুবিধা হয় আর কি। আমি বলবো এক্সেল জানা থাকলে ওয়ার্ড সুবিধা হয়। আবার এক্সেল জানা থাকলে ওয়ার্ড সুবিধা হ্যাঁ হয়, এটাও হয় হ্যাঁ। আর কি। তারপরে ইনসার্ট ট্যাব দেখেন, ইনসার্ট ট্যাবে যা আছে এখানে যা আছে এখানেও অলমোস্ট সেম। দেখেন সেম পেজ লেআউট, এই লেআউট আর পেজ লেআউট এক মানে অলমোস্ট সেম, ঠিক আছে। এখানে কিছু মার্জিনের ইয়ে আছে, আর এখানে মার্জিনটা ভিতর থেকে যেতে হয়, ঠিক আছে। সো ওয়ার্ড, আপনি যদি ভালো এক্সেল জানেন আপনাকে ওয়ার্ডের দ্বারস্থ হতে হবে না, আপনি এক্সেল দিয়েই করতে পারবেন, ঠিক আছে। আমরা অফিসিয়াল বিভিন্ন কাজের ক্ষেত্রে লেটার লিখতে হলেও যে ফরওয়ার্ডিং লিখলে ওরা অনেক সময় লিখতে হয়, এগুলো এখন আমরা আসলে মানে ওয়ার্ডে পাঠাই না, এক্সেল করে তারপর করে দিই, কারণ এক্সেলে আপনার এডিটিং অনেক সহজ, তারপরে আপনার ডাটা অ্যানালাইসিস সহজ, ডাটা চেঞ্জ করা সহজ, ঠিক আছে। তো এটা হলো বর্ডার, মোটামুটি আমরা দেখলাম। এরপর যে ফাংশনটা আছে সেটা হলো যে এই অংশটুকু অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হলো আপনার এই লেখাটা কোন দিকে থাকবে বা কোথায় অবস্থান করবে, ঠিক আছে, এটাকে নির্দেশ করে। যেমন এইটা একটা সেল, হ্যাঁ দেখেন আমি একটু বড় যদি করি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই সেলের নর্মালি কী আছে, এই অ্যাড্রেসটা বাম দিকে আছে এবং এই সেলের নিচের দিকে আছে, বাম দিকে নিচে, এটা বাই ডিফল্ট। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা এটা উপরে নিতে পারি, মাঝখানে নিতে পারি, আবার নিচেও নিতে পারি। তেমনভাবে আমরা এটাকে ডানে নিতে পারি, মাঝখানে নিতে পারি, বামে নিতে পারি। এখন প্রশ্ন হলো ওয়ার্ডে একটা জিনিস বেশি আছে, কি বেশি আছে দেখেন, ওয়ার্ডে এই জাস্টিফাই ফাংশনটা আছে, এক্সেলেও কিন্তু আছে, ঠিক আছে, এক্সেলেও জাস্টিফাই ফাংশনটা আছে। কীভাবে আছে, আপনি এই ফরম্যাটে যান, দেখেন অ্যালাইনমেন্টে এখানে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি, ঠিক আছে, এখানে দেখেন এখানে জাস্টিফাই আছে, ভার্টিক্যালটা বলছে এখানেও জাস্টিফাই আছে, ঠিক আছে। দেখেন এখন এটা আপনি অনেক কিছু লেখেন এর মধ্যে, তখন জাস্টিফাইটা একটু ক্লিয়ারলি বোঝা যাবে। আমি এটাই কয়েকবার লিখি, হ্যাঁ সরি লেখা হয়নি না, দেখেন এই জাস্টিফাইয়ের মধ্যে দেখা যাচ্ছে, একটু ছোটো করি না জিনিসটা বুঝতে সুবিধা হবে, এগুলো ডিলিট করে দিই। দেখেন এটা কি জাস্টিফাইয়ের মতো লাগতেছে এখন, না লাগতেছে না, একদম বাম থেকে ডানে কিন্তু। এখানে দেখেন স্পেস কিন্তু আমি দিয়েছি মাত্র একটা, কিন্তু এখানে কিন্তু স্পেসটা বড় করে নিছে। এখানে দেখেন এটা কিন্তু স্পেস বড় করে নিছে কিন্তু ছোট, জাস্ট আমি এখানে একটা স্পেস বাড়তি করে দেই, কী হয়ে যাবে, এখানে কমে যাচ্ছে, মানে এটা কিন্তু ডান দিকে বামে। আর যদি নর্মাল আমি এভাবে দিতাম তখন কি দেখেন এখন কিন্তু একটু আঁকা বাঁকা হয়ে গেছে। জাস্টিফাই করার কারণে কি হলো, এটা দেখেন একদম ডানে অ্যালাইনমেন্টে চলে আসলো। সো ওয়ার্ডের জাস্টিফাই যেমন করা যায়, এক্সেলেও সেই সেলকে জাস্টিফাই করা যায়। ওয়ার্ডের কথা যখন আসলে মানে একটা কথা জানতে চাচ্ছিলাম, ওয়ার্ডে যা কিছু করা যায় সবকিছুই কি এক্সেলে করা যায়? না একবার সব করা যায় না, সব করা গেলে তো আসলে আর ওয়ার্ডকে আরেকটা সফটওয়্যার রাখতো না, ওইটাই আর কি। একবার সব করা যাবে না, তবে ম্যাক্সিমাম করা যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম কাজই করা যায়। আমাদের অফিসিয়াল কাজের জন্য যতটুকু দরকার অ্যাকচুয়ালি তার মোটামুটি সবই এক্সেলে করা যায়, ওয়ার্ডের জন্য আপনাকে ওয়ার্ডের দ্বারস্থ হতে হয় না। সাপোজ যদি একটা অ্যাপ্লিকেশন কিংবা একটা দরখাস্ত লেখা যায়, ওয়ার্ডে যেমন একটা পেজে সবকিছু মানে পুরোটা লেখা যায়, এই দরখাস্তটা কি এক্সেলে লেখা যাবে? হ্যাঁ অবশ্যই,
এক্সেলে লিখতে হলে কিভাবে লিখতে হবে? ওখানে তো প্রত্যেকটা একটা মানে সেল কিংবা ইয়ে হিসাবে থাকে, ছোট ছোট আপনি ঘর হয়ে হ্যাঁ, থাকে। আপনি এটাকে বড় করে নেন, এই যে যেহেতু আপনি লিখতে এটা বড় করে নেন, এখন লিখতে থাকেন, হয়ে গেল। সেটা একটা ঘরের মধ্যেই লিখতে হবে, তাই তো? না, পেজ সেট আপ এটা করে। আপনি এটা নির্ভর করতেছে আপনি কিভাবে লিখবেন। ধরেন আমি আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, আমার একটা আহ, আচ্ছা, আমার একটা ট্যাক্স ফাইল আপনাদেরকে দেখাই, হ্যাঁ। ট্যাক্স ফাইল সাথে আপনারা পরিচিত আছেন? না, আচ্ছা, ট্যাক্স ফাইলটা দেখি। ট্যাক্স ট্যাক্স ফাইল, ইনকাম ট্যাক্স ফাইলের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ইনকাম ট্যাক্স ফাইল। তো দেখেন, ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু ওয়ার্ডে, ম্যাক্সিমাম কিন্তু ওয়ার্ডে করা, হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু এটাকে এক্সেলে নিয়ে আসছি, ঠিক আছে। দেখেন, আমরা এটাকে এক্সেলে নিয়ে আসছি। এখন প্রথমত দেখতে লাগতেছে কেমন অন্যরকম লাগতেছে, তাই না? একটু অড লাগতেছে, অনেকগুলা সেল আছে এর মধ্যে, হ্যাঁ। তারপরে ইয়া আছে, মনে হচ্ছে না এরকম? জাস্ট আপনি প্রিন্ট প্রিভিউ দেখেন, দেন কত সুন্দর দেখা যাচ্ছে। জি জি, এগুলো কি এক্সেলেই করা না ওয়ার্ড থেকে কপি করে নিয়ে এসে পেস্ট না, করা? ওয়ার্ড থেকে কপি করে পেস্ট করা যায় না। মানে এখানে এখানে অনেক সেল দেখেন, A1 পর্যন্ত, ঠিক আছে। এক্সেল ওয়ার্ড থেকে করা হয় নাই, আহ, লেখা তো কপি করা হয়েছে, কিন্তু একটু অন্যভাবে, স্ক্যাটার ভাবে না, জাস্ট খালি মুভ দিলাম ওইভাবে না, কপি পেস্ট করলাম, বিষয়টা এরকম না, একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে, ঠিক আছে, তাই এই না? যে এখানে যে কাজটা দেখানো হয়েছে, হুম আমি মানে ওয়ার্ডের কাজ হালকা পাতলা পারি, খুব হুম বেশি পারি তা না, কিন্তু হুম। আমার কাছে মনে হয় এই কাজটা যদি আমাকে এক্সেলে না করতে, যে ওয়ার্ডে দেয়, তাহলে আমি ওয়ার্ডে খুব ভালোভাবে করতে পারবো হ্যাঁ, কাজটা, গুড। আমার কাছে মনে হয়। হ্যাঁ, ওয়ার্ড আপনি করতে পারবেন, খুবই ভালো কথা বলছেন, ওয়ার্ডে করতে পারবেন। বাট এখন যারা আমরা এই ট্যাক্সের কাজ করি, তারা একটা বিষয়ে খুব মানে ইয়ে করি যে, আমি যদি প্রত্যেকবার এই ডাটাগুলো চেঞ্জ করি, ধরেন আপনার আমাকে এই যে 3 নাম্বার, তাই না? এই যে একটা 3 নাম্বার দেখেন, এই 3 নাম্বারটা আমার কয় জায়গা লাগে দেখেন, এই এক জায়গা লাগতেছে, এইখানে একবার লাগতেছে, এখানে লাগতেছে, তারপরে দেখেন এখানে লাগতেছে, এইখানে লাগতেছে, মানে মোটামুটি আমাকে 10 থেকে 12 জায়গায় এই ট্যাক্সের এই একটা নাম্বারে আমার লাগবে। তাহলে আমি কি প্রত্যেক জায়গায় লিখবো? না, আমি লিখছি কোথায় দেখেন, এক জায়গাতে লিখছি, কোথায়? এখানে লিখছি। এই একটা জায়গাতে আমি চেঞ্জ করার ফলে আমার সব জায়গাতে আমার এটা চলে যাচ্ছে, তাই না? একটা লিঙ্ক, এটা কিন্তু লিখা না, এটা লিঙ্ক। জাস্ট আমি এটা চেঞ্জ করে দেয় আপনাদের দেখাই, তাহলে জিনিসটা ই হবে। এখানে আমি চেঞ্জ করে, ধরেন আমি লিখলাম ABCD, হ্যাঁ, এটা লিখলাম, তাই না? সাথে সাথে আমার সব জায়গার এখানে চেঞ্জ হয়ে গেল, তাই না? এটা কি আসলে ওয়ার্ডে সম্ভব? না, এটা আসলে ওয়ার্ডে সম্ভব সম্ভব না। না। তাহলে মানে এই কাজটা ওয়ার্ডের কাজ, সুবিধা হলো বেনিফিটেড না, ঠিক আছে। আপনার জি, মানে ওয়ার্ডে ক্রিয়েট করা ইজি, বাট এডিট এখানে এডিট করা ইজি। এডিট করে, হ্যাঁ। আপনি যখন এই ধরেন আমি যদি ট্যাক্সের যারা প্র্যাকটিস করেন, তারা যখন ট্যাক্সি ফাইল করতে হয়, তারা কিন্তু অনেকগুলো ফাইল করেন, 100-150 ফাইল করেন। তো তার পক্ষে কিন্তু এভাবে প্রত্যেকটা এই যে শুধুমাত্র এই যে 3 নাম্বারটা যদি চেঞ্জ করতে হয় এবং সেটা যদি ওয়ার্ডে করতে হয়, তখন তার আসলে ঘাম ছুটে যাবে শুধুমাত্র এই লিখতেই, তার হিসাব করতে তো আরও অনেক টাইম লাগবে, ট্যাক্স ক্যালকুলেশনের বিষয় আছে, তার ফর্ম পূরণ করতে করতে মনে করেন যে 2 দিন শেষ, ঠিক আছে। সো এখানে কিন্তু আমার একটা মজার জিনিস দেখেন, এই যে টিকগুলা পর্যন্ত কিন্তু আমার কী করা আছে, সূত্র দিয়ে করা। অর্থাৎ আপনি পুরা প্রসেসটাই করতে পারেন ফর্মুলা ইউজ করে। আপনি আমার এই পুরা ফাইলটা যদি আমি এক্সেলে আনার কারণে টোটাল ফাইলটা আমার পূরণ করতে ক্যালকুলেশনের পরে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। বাট যদি আপনি ওয়ার্ডে করতে যান, আপনার 2 দিন তো লাগবেই। দেখতে পাচ্ছেন আচ্ছা, কতগুলো। সেটা এডিটের ক্ষেত্রে, বাট হ্যাঁ, এই ফাইলটা যদি ক্রিয়েট করতে চাই এইভাবে, আমি যদি ফরম্যাটটা তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি আসলে ইজিলি তৈরি করা না, সম্ভব এক্সেলে, যে হ্যাঁ, যে না, ফরম্যাটটা না, না, তৈরি না, করা না, হয়েছে? না, ইজিলি এক্সেলের ফরম্যাটটা তৈরি করা সম্ভব না। এই জন্য আপনাকে অনেক খাটতে হবে। এক্সেলে তৈরি করতে ইনিশিয়াল পর্যায়ে আপনাকে অনেক টাইম লাগবে, রাইট, আপনি সঠিক বলছেন। এই কাজটা যদি হ্যাঁ, আমি ওইটাই ওয়ার্ডে জানতে করি, চাচ্ছি। তাহলে আমার হয়তো 20 মিনিট লাগবে, আর এক্সেলে করতে আমার 2 ঘন্টা লাগবে।
তাহলে এই যে ফর্মেটটা তৈরি করা হয়েছে এখানে, হুম এই হুম ফর্মেটটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে এখানে? এখানে অনেকগুলা জিনিস ই করে, যদি আমরা ক্লাস থেকে একটু অন্য জায়গায় চলে যাচ্ছি, এখানে আমি অনেকগুলা সেল মানে ইয়ে করছি, এই ঘরগুলোকে মার্চ করছি কিছু, হ্যাঁ, তারপরে কিছু ঘরকে মার্চই বেশি করা হয়েছে, ছোট করা হয়েছে, এবার ড্রাগ করে করে ছোট করা হয়েছে। তো এটার করার ভিন্ন ভিন্ন কারণ ছিল। যেমন ধরেন এখানে যে এনবিআরের যেই ফর্মটা আছে, এনবিআর চায় তার ফর্মটা তার মতো করে প্রেজেন্ট করতে। এখন আমি যদি এই ধরেন অ্যাসেসমেন্ট ইয়ার, আমি এটা যদি ঘরে না লিখে যদি আমি এমনিতে লিখি তাহলেও কিন্তু হয়, কিন্তু এনবিআরের ফর্মেটে আছে ঘরের মধ্যে দেওয়া, সো আমাকে ঘরের মধ্যে দিতে হবে। এটা যে সাইজটা আছে, এনবিআর বা সরকারি যারা আছে তারা চায় হলো যে লুকটা যেন সবার একই রকম হয়। হ্যাঁ, তো সবাই এই জন্য কী করে, একই ফরম্যাট একই সাইজের জিনিসগুলো রাখে। তো এই বিষয়গুলো রাখার জন্য কী করতে হচ্ছে, আমাকে এই ওই সাইজটাকে ই করে, যে সাইজে আছে সেই সাইজটাকে পাশে রেখে একইভাবে সেম সাইজ করতে হয়েছে। এবং সেম সাইজ করার জন্য আমাকে কী করতে, এদিকে দেখেন এই সেলগুলোকে আমার ছোট করতে হয়েছে, এদিকে আমার ডার্ক করে কমে আনা হয়েছে, এই কাজগুলো করতে হয়েছে। বুঝতে তো পারছেন? মানে কোর্সটা পুরো কমপ্লিট করার পর কি আমরা একেবারে এই পর্যায়ে না পারলেও কিছুটা এইসব বিষয়ে ধারণা তো আমাদের আসতেই পারে না? না, এইগুলো তো ফরম্যাটিং তো সহজ, সব ফরম্যাটিং তো আপনি প্র্যাকটিসের উপরে, সবকিছু হ্যাঁ আমি প্র্যাকটিস বুঝতে করে, রাইট পারতেছি, সবকিছু রাইট। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, বাট এই কাজগুলো যেভাবে করতে হয়, কিভাবে করতে হয়, এই ধারণাগুলো তো আমরা পাবো। হ্যাঁ, আশা করি, আশা করি ফুল পাবেন, ফুল করতে পারবেন। তো ঠিক আছে, আমরা মেইন কোর্সে যাই না? এক্সেল যত প্র্যাকটিস করবেন আসলে তত আপনার এই এটা বেরোবে, মানে তত এফিসিয়েন্টই আসবে। আমি বলবো যে যারা ওয়ার্ডে এখনও কাজ করেন তারা এক্সেলে চলে আসেন। মানে আপনি যে কাজটা 20 মিনিটে করতে পারতেছেন, তারা 20 মিনিটের কাজটা আপনি কষ্ট করে 1 ঘন্টায় করেন, বাট এক্সেলে করেন। কেন? কারণ আপনি আজকে 20 মিনিট করতেছেন, সেম কাজটা করার জন্য আপনাকে অন্যদিন 20 মিনিট লাগবে না, 5 মিনিট লাগবে। সেটাই। ঠিক আছে। আমি অনেক কাজ এক্সেলে করতে গেছি, লাস্টে ফেল হয়ে আবার সেই ওয়ার্ডেই ফিরে যেতে হয়েছে আমার। আজকে ফরম্যাটিংটা দেখেন, এভাবে ফরম্যাটিংটা দেখেন, তারপরে আশা করি আজকের ফরম্যাটিং ক্লাসটা করলে আপনি ওয়ার্ডে যে ফরম্যাটিংটা সমস্যা হয় সেটা এখন আজকে সলভ হয়ে যাবে আশা করি। ঠিক আছে। তো একটা তো দেখলেন, জাস্ট আপনি ওয়ার্ডে যে কাজগুলো করতে পারেন, আমি যদি ধরে ধরে দেখাই দিই কীভাবে এক্সেলে আনবেন, আমি পুরোটা দেখাই দিতে পারবো। ঠিক আছে। দেখেন ওয়ার্ডে যেই বিষয়গুলো আছে, এইটুকু তো কাভার হয়ে গেল, তাই না? এরপর আছে হলো বুলেটিং বা এইগুলো আছে, এগুলোও এক্সেলে সম্ভব। ঠিক আছে, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, তা আমরা জাস্টিফাই তো দেখলাম। তারপরে যেটা আছে দেখেন, এই যে বুলেটিংয়ের ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে যেটা হয় যে আমরা লেখাটাকে একটু ডান দিকে চলে যায়, তাই না? বুলেট করলে যেমন যদি আমরা এখানে বুলেট করি তখন কী হয়, লেখাটা এই যে এখান থেকে এখানে ডাইরেক্ট এখানে চলে আসলো। এখন আমি কিন্তু খুব সহজেই এক্সেলের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব সহজেই সম্ভব, সেটা হলো যে আপনি এই ঘরে লিখলেন, ধরেন আপনার আচ্ছা দেখাই দিই, আমি একটা ফাইল ধরেন, আমি এখানে একটা টেক্সটের ফাইল, আমি যে আমাদের যে ইয়ে আছে এটা আমি একটা তৈরি করতেছি। তো দেখেন আমি এই ঘরটাকে বলতেছি এই যে ডি, মানে এই যে কলামটা, এই কলামটাতে আমি করব কি, আপনারা কি কেউ আইনের সাথে ইয়ে আছেন যে কখন আইন পড়ছেন, ল? হ্যাঁ, আমার বিজনেস যে বিবিএ করার সময়, এমবিএ করার সময় বিজনেস ল আচ্ছা, একটা আছে। লতে যেটা হয়, লতে আপনার সেকশন থাকে, সাবসেকশন থাকে, ঠিক আছে, এবং তারপরে সাব এই সেকশনগুলো থাকে। তা আমি দেখেন কি করছি, এটা এই যে কলামটাতে আমি বলতেছি এটা হলো আমার সেকশন, মানে মূল থাকবে। তা এই সেকশনের পরেরটা থাকবে হলো সাবসেকশন, মানে এটা হলো একটাই ড্রপ পরে সাবসেকশন, তারপরে থাকবে বাকি লেখাটা, এরকম সাবসেকশনও থাকে। তো মজার বিষয় দেখেন, আমি প্রিন্ট অপশনে যাচ্ছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে না, এইটা এই লাইনে চলে আসছে,
সেকশনগুলা, সাবসেকশনগুলা এইভাবে লাইনে চলে আসছে, তাই না? তো এটা কিন্তু যখন আপনি ওয়ার্ডে করতে যাইতেন তখন আমরা কি ইউজ করি নর্মালি, আমরা এই বিষয়গুলো ইউজ করি, বুলেট বা নাম্বারিং, এটা ইউজ করি। সেম কাজ কিন্তু আমার আসলে এক্সেলও সম্ভব হচ্ছে। এখন এটা কিন্তু অনেকটা বইয়ের মতো দেখাচ্ছে, তাই না? দেখেন, পুরোটা কিন্তু আমার একদম বইয়ের মতো হয়ে গেছে। মজার বিষয় হলো আমি যখন একটা রিড করতে যাব, একটা সেকশন থেকে আমি অন্য সেকশনে যাব, তখন আমার কি করতে হবে, ধরুন আমি 19 নম্বর সেকশন থেকে আমি 20 নম্বর সেকশন পড়তে চাই, তখন আমি কন্ট্রোল ডাউন দিয়ে জাস্ট করলেই দেখেন আমি 20 নম্বর সেকশনে চলে গেছি। কিন্তু ওয়ার্ডে কিন্তু যাওয়া সম্ভব না, ওয়ার্ডে কিন্তু আপনাকে স্ক্রল করে করে যেতে হবে, ঠিক আছে? সো এই সেটা 20 নাম্বার সেকশনে কিভাবে আসা হলো? এই কন্ট্রোল কন্ট্রোল ইয়ে দিলেন, ডাউন দিলাম। এখন আমি যদি 20 নম্বর থেকে 19 নম্বরে যেতে চাই, তখন আমি কন্ট্রোল উপরেরটা দেবো, আপ দিব, 19 হয়ে গেলাম। কারণ কি, আমি এই কলামটাই রাখছি হলো কি জন্য, মেইন সেকশনের জন্য, ঠিক আছে? তো এইভাবে সহজ হয়, আপনার ব্যবহার অনেক সহজ হয়। তো এখানে লেখার জন্য আমার যেটা করতে দেখেন, আমি ছোটো করে এই ঘরগুলো একটু একটু করে একটু ছোটো করে ফেলছি। এবার দেখেন এটা জাস্টিফাইড, হ্যাঁ, নর্মাল মোডে থাকলে কি হতো, এই লেখাটা দেখেন জাস্টিফাই আছে। যদি আমি লেফটে দিতাম তখন এরকম স্ক্যাটারভাবে আসতো, এখানে একটু শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। বাট আমি জাস্টিফাই দেওয়ার কারণে এটা লেখাটা একদম ডানে এসে শেষ হয়েছে, ঠিক আছে? তো এইভাবে ফরম্যাটিং করে করে আপনারা লিখতে পারেন। এখানে দেখেন ফরম্যাটিং, আমি এখান থেকে জিনিসগুলো আরও ভালো মতো দেখাই। এখানে দেখেন আমি কি করছি, ঘরগুলোকে মার্চ করছি, হ্যাঁ, তারপরে এই যে নাম্বারিংগুলো দিছি, ওকে। তারপরে এই এই জিনিসটা সমান রাখার জন্য এইটার জন্য একটা মানে টোটাল কলাম রাখছি, যাতে এই অ্যালাইনমেন্টটা একদম নিখুঁতভাবে হয়, তাই না? তাহলে আমার এইভাবে জিনিসগুলোকে আমি সাজাই নেই, তাহলে আপনার কিন্তু ওয়ার্ডের যে মানে ইয়েটা হয়, এটা আরও ভালো মতো হবে। ওয়ার্ডে হয়তো অনেক সময় আপনার ডান দিকে চলে যাবে, এটা হয়তো এইখানে আছে, আপনি এভাবে ডাক করে রাখলে কিন্তু এটা কিন্তু চলে যাবে, ডানে চলে যাচ্ছে, তাই না? অথবা দেখা যাবে যে পরের যে ইয়েটা বুলেটটা দিচ্ছেন তখন আপনার শুরু হয়েছে এখান থেকে, কিন্তু আপনি আর একটা বুলেট দিলেন, এটা হয়তো আপনার হঠাৎ করে ডানে এ হয়েছে, এখানে চলে গেছে, এ ডার্ক করার কারণে। আবার মিলাইতে হলে আপনার এখানে চায় আবার টানতে হবে, করতে হবে, অনেক সময় মিলতেও চায় না। বা আপনি এখানে এখানে একদম এইভাবে সোজা রাখতে পারবেন, অনেক ক্ষেত্রে একটু সমস্যা হয়, যারা ওয়ার্ডে কাজ করেন জানবেন। এক্সেলে কিন্তু এই সমস্যাটা নাই, এক্সেল কিন্তু একদম ছক অনুযায়ী, ছকের বাইরে সে যেতে পারবে না। তো এক্সেলে কাজ করার জন্য আপনাকে মানে অনেক সুবিধা পাবেন, এবং প্র্যাকটিসটা শুরু করে দেন এক্সেলে, দেখবেন আয়ত্ত চলে আসবে। এক্সেল এই যে এই শিটটা কি একটা পেজের মধ্যেই আছে না? এই যে ডান দিকে যে বর্ডার দেওয়া আছে, হ্যাঁ, রাইট, A4 পেপারের মধ্যেই এটা A4, মনে হয় আছে। A4, রাইট, A4 পেপারের মধ্যে। হ্যাঁ, রাইট, সঠিক বলছেন, এটা A4 পেপারের মধ্যে আছে। এই যে ফুল ডাউন দিকে গেছে, কিন্তু নিচে আর ডানে যায় নাই, ঠিক আছে? তো পেজ সেটআপটা আমরা ভালো মতো দেখবো, তাহলে আমাদের আচ্ছা, এটা পেজ 1 যেটা লিখছেন এটা পেজ 1, আর পাশেরটা পেজ 2 নাকি নিচেরটা পেজ 2 হয়? নিচেরটা পেজ 2। তো আমরা আলোচনা করতেছিলাম হলো শুধুমাত্র এটা কিভাবে জাস্টিফাই, হয় না, জাস্টিফাইটা দেখলাম আমরা জাস্টিফাই কীভাবে করে। তো হরাইজন্টাল জাস্টিফাইটা কি, আপনার হলো এইরকম ডান দিকে এটাকে করবে, একইভাবে আমার কিন্তু ভার্টিক্যালি আমরা জাস্টিফাই করতে পারি। তো ভার্টিক্যালিটা কি, ধরেন আপনার এই যে লেখাটা আছে, এইটা আপনার এরকম বড় জায়গা আছে, দেখেন জাস্টিফাই করার কারণে এগুলো এই মাঝখানের যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাড়ায় নিল। যদি জাস্টিফাই না থাকতো তখন কি হতো দেখেন, তখন আমি বলবো যে টপে থাকবে, সেন্টারে, বটমে, নাকি জাস্টিফাই। ডিস্ট্রিবিউটে কী হয় আমার আসলে এটা খুব, ডিস্ট্রিবিউটে কী আমি জানি না, কোনো ট্রাই করা হয়নি। তো এইখানে আমি যদি দিই, টপে দিই, তখন কী হবে, এটা টপে চলে যাবে, ওকে। সো এটা তো ক্লিয়ার, তাই না? জি ক্লিয়ার। আচ্ছা, আরও যে জিনিসগুলো আছে দেখেন, এখানে আরও কয়েকটা আছে, টেক্সটের যে
ইটা আছে এটাকে আমরা করতে পারি, আমরা কি বলে এটাকে রোটেশন করতে পারি। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা জাস্ট এভাবে দিয়ে দেই, এইভাবে রোট করতে পারি আমরা। দেখেন লেখাটা এভাবে চলে আসছে। ওকে, তারপর আমরা এটাকে অন্যভাবে রোট করতে পারি। মানে আপনি যেভাবে মজার মানে আপনার করা দরকার হয় সেভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ, ডিরেকশন এগুলো লেখার ডিরেকশন। এছাড়া আর একটা জিনিস যেটা আছে র্যাপ টেক্সট এবং মার্জ। র্যাপ টেক্সটটা হলো কি আপনার লেখাটাকে ওই সেলের মধ্যেই রাখবে এবং যতটুকু ডানে বা বামে যায় তার নিচে নিয়ে আসবে, সেলটাকে বড় করে দেবে আর কি, মানে নিচের দিকে বড় করবে, ডানের দিকে কিন্তু বড় করবে না, সে করবে নিচের দিকে বড় করবে র্যাপ টেক্সট করলে। তো আমরা র্যাপ টেক্সট করে দেখি কী হয়। এটা আমার ইয়েতে আছে এর জন্য একটু সমস্যা হবে, আমরা একে ডিরেকশনটা সোজাসুজি রাখি না, র্যাপ টেক্সট করার কারণে এটা এ পর্যন্ত নিয়েছে। আমরা যদি এটা সেলটা এরকম থাকতো, এরপর ধরেন আমি র্যাপ করলাম, আচ্ছা এটা অটো র্যাপ হয়ে গেছে। র্যাপিং একবার হয়ে গেলে সেটা আবার একটু ছুটাইতে সমস্যা হয়, এই জন্য আমাদের একটা ফরম্যাট প্রিন্টার কাজে লাগবে। সো দেখেন এটা কিন্তু র্যাপ করা নাই, তাই না? সো এটা যে ফরম্যাট প্রিন্টার আগে এটা কেন হচ্ছে সমস্যা হচ্ছে, এটা র্যাপ টেক্সট থেকে কোনোভাবে আনর্যাপ হচ্ছে না। তা আমি চাই এটাকে আনর্যাপ করতে, তো যতই আমি এটা চাপি হবে না, কারণ কি এখানে কিছু লেখা আছে যেটা আনর্যাপ অবস্থায় যাবে না আর কি। সো আনর্যাপ করতে হলে আমার এখন করতে হবে কি, এই আনর্যাপ যে একটা সেল আছে সেই সেলটাকে আমার ফরম্যাট প্রিন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করে আমার এটার উপর ক্লিক করে এটা দেখেন এখনও কিন্তু র্যাপার নাই, ঠিক আছে? অন্যভাবে করা যেত, সেই ক্ষেত্রে করতে হয়তো যেটা সেটা হলো আপনি এইটাকে এই ক্লিয়ার থেকে আপনি ক্লিয়ার ফরম্যাটে দিয়ে দিতেন, তখন এটা আবার চলে যেত। তো দুইভাবে আমরা নিতে পারি, এক আমরা যদি এই ফরম্যাটটাকে ক্লিয়ার করে দিতে চাই ফুল ক্লিয়ার, তখন আমরা এই ক্লিয়ার অপশন থেকে ক্লিয়ার ফরম্যাট দেব। আর যদি আমি অন্য একটা ফরম্যাটের অনুযায়ী নিতে চাই তখন আমরা ওই ফরম্যাটটাকে ফরম্যাট পেন্টার দিয়ে ক্লিক করে তারপর ওইটার উপরে পেস্ট করলে ওইটা ওই ফরম্যাটের মতো করে চলে আসবে। সো এটা যদি লাল হইতো, দেখেন লাল হচ্ছে, এটা ইয়ে করা আছে। সো এইটাকে যদি আমি ফরম্যাট পেন্টার দিয়ে এভাবে ই করি, ব্রাশ করি, এটাকে ব্রাশিং বলে আর কি, তখন কী হবে এটার এই মতো প্রিন্ট হয়ে যাবে। দেখেন লাল হয়ে গেল এবং হলুদ হয়ে গেল, ঠিক আছে? এই যে ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা ওইটার মতো হলুদ করলাম এই 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 সেলটা, হ্যাঁ ঠিক আছে। বাট আমরা যদি এর বিপরীত করতে চাই, যে যে হলুদ আছে, এই যে নর্মাল যে সাদা ছিল ওইটা আবার সাদা করতে চাই, এটা কি ফরম্যাট পেইন্টার দিয়ে সম্ভব ছিল? হ্যাঁ, এটাকে আপনি এই যে সাদা, এটাকে ফরম্যাট পেন্টার দিয়ে আপনি এটার উপর ক্লিক করেন, সাদা হয়ে গেল। আর যেটা করতে চাই, যেটার মতো করতে চাই সেটার উপরে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার হ্যাঁ নিতে হবে, তাই তো? হ্যাঁ রাইট, সেটাকে ক্লিক করে তাহলে এটার মধ্যে একটা মানে দেখাবে যে এটা কপির মতো দেখাবে, ক্লিক করে এর উপরে ক্লিক করলে এটা চলে যাবে। জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আমরা একটু দ্রুত আগাই না, আমরা নাহলে কোর্স শেষ হচ্ছে না, টাইম অনেকটা লেগে যাচ্ছে আর কি। বর্ডার হয়ে গেল, আমরা অ্যালাইনমেন্টটা আমরা মোটামুটি দেখে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আছে নাম্বার ফরম্যাট। আচ্ছা ফিল অপশন কিছু নাই, ফিল হলো যে কালার মানে প্রিন্ট ফিলটা এটা, আর ফিল প্যাটার্ন আছে, আমরা এটাকে যে এই বিভিন্ন প্যাটার্নে ই করতে পারি। দেখেন এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাচ্ছে দেখতে, মানে জাস্ট ভিন্ন ভিন্ন ইয়েতে প্যাটার্ন হবে। এগুলো খুব বেশি দরকার হয় না, কারণ এখানে ডিজাইনটা আসলে অত বেশি ইউজ হয় না এক্সেলে, তবে আপনারা চাইলে করতে পারেন। ওকে, তাহলে আমরা আরেকটা অপশনে যাব, আমরা এখন সবচেয়ে বিগ অপশন, সেটা হলো নাম্বার। সো এক্সেলে আমরা কি করি, ভিন্ন ভিন্ন টাইপের ডাটা কিন্তু ইনপুট করি এবং অ্যানালাইসিস করি। সো ভিন্ন ভিন্ন ডাটা ইনপুট এবং অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা হয়, এক্সেল নর্মালি আপনার যে কোনো ডাটাকে একটু সাউন্ড আপ করে দেবেন ভাই,
সরি। তো এক্সেল নর্মালি কী করে, তার জেনারেল মোডে থাকে, মানে এটাকে আসলে সে টেক্সট হলে টেক্সট, নাম্বার হলে নাম্বার, একটা জেনারেল মোডে সে নিয়ে নেয়। তো এটাকে আমার ওই নিজস্ব ফরম্যাটে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ফরম্যাট সেল থেকে চেঞ্জ করে নিতে হবে, অথবা আমরা এই যে অপশনটা আছে এখান থেকেও করতে পারি। ওকে, সো কীভাবে আমরা করব দেখেন, ধরেন আমি এখন এই শিটে যাই, হ্যাঁ আচ্ছা, এই শিটের সবগুলোকে আমি, আপনারা যদি যান তাহলে চেক রেজিস্টার 2 এই শিটটাতে আসেন। এই শিটে দেখেন আমি সবগুলোকে প্রথমত জেনারেল মোডে নিয়ে যাচ্ছি। তো জেনারেলি ডাটা ইনপুট করলে কি হয়, নর্মালি আমরা ইনপুট করা শুরু করলে এভাবে ডাটাগুলো ইনপুট হয়। এখন আমার এটা হলো চেক নাম্বার, এটা আমি মেনে নিলাম, ঠিক আছে, এটা এই নাম্বার এই ফর্মেটে আছে, মেনে নেওয়া গেল। কিন্তু আমি যখন ডেট লিখতেছি তখন এটা নাম্বার ফর্মেটে আসতেছে, তাহলে তো হলো না। ভেন্ডর নেম তা মানা গেল, সমস্যাটাই। অ্যামাউন্টের ক্ষেত্রে কমা নাই, তাহলে তো হবে না। আবার ডেট, এটাও আসলে ডেট ফর্মেটে নেই, নাম্বার ফর্মেটে আসছে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, ডেট কিন্তু একটা আসলে নাম্বার, ঠিক আছে। ডেট নাম্বারটা কাউন্ট হয় কীভাবে আপনাদেরকে বলি। 01 মানে আমি যদি 1 বলি, ঠিক আছে, এটা একটা ডেটকে রিপ্রেজেন্ট করে। এটা হলো আপনার কোন ডেট, দেখেন ডেট ফর্মেটে গেলে বুঝেন 1/1/1900 সাল আর কি, এটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এটা দুইটা আছে, চারটা দিয়ে এটা 1 জানুয়ারি 1900, এটা বলতেছে হলো 1 মানে ডে 1 কে রিপ্রেজেন্ট করে হলো এই ডেটটা। সো ডেট হলো এক ধরনের নাম্বার। এখন কেন নাম্বারটা এক্সেলে কেন নাম্বার হিসেবে আনছে সেটার ব্যাখ্যা বলি। আমরা যখন ডেট কাউন্ট করি তখন এটা যদি আসলে নাম্বার না হয় তাহলে আসলে দিন কাউন্ট করা যাবে না, এই জন্য আসলে এটাকে আসলে নাম্বারে নিয়ে নিছে। এখন নাম্বার নেওয়ার জন্য তো একটা দিনকে ফিক্সড করতে হবে, আমি কখন থেকে নাম্বার গণনা করা শুরু করব। তো এই জন্য এক্সেল কী করছে, 1900 সালের 1 জানুয়ারিকে 1 ধরে তার হিসাব শুরু করছে। অর্থাৎ আপনি যদি এর আগের কোনো সালকে আপনি লেখেন, এটা আসলে ডেটে নিবে না। যেমন আপনি যদি লেখেন 25 জুন, আমাদের 23 জুন লিখি, 23 জুন, 23 জুন হলো আমাদের না কি বলে পলাশী যুদ্ধ হয়েছিল 1857 নাকি 1757, না 1757 আমাদের যুদ্ধ হয়েছিল নাকি 1857, যাই হোক একটা হবে। তো এটা কিন্তু এই ফর্ম্যাটেই রেখে দিচ্ছে দেখেন। কিন্তু আমি যদি সেম ডেট লিখি 23 জুন, একইভাবে আমি যদি 1957 লিখি, দেখেন এটা ফর্ম্যাট চেঞ্জ হয়ে ডেট ফর্ম্যাটে কনভার্ট হয়ে গেল। কেন? কারণ 1957কে ডেট বলতেছে, এটা আসলে ডেট না, এটা একটা মানে জাস্ট টেক্সটের মতন। 1900 যেহেতু আগে, এই জন্য সে এটাকে আর ডেট হিসেবে কাউন্ট করতেছে না। আপনারা কি আমার এই জিনিসটা বুঝতে পারতেছেন? অর্থাৎ এক্সেলের ডেটের ফরম্যাটিংটা শুরু হয়েছে 1900 সাল থেকে, 1900 সাল থেকে, তার আগেরগুলোকে শেয়ার ফরম্যাটিংয়ে নিবে না, রাইট। সো আমরা যদি কখনো মানে 400 বছর হিসাব করতে যাই তখন কিন্তু নিবে না। যেমন আমি বলি যে এই যে 1757 সালের 23 জুন থেকে আজকের দিন কত পর্যন্ত, তো আমাদের এই গণনাটা এক্সেল করতে পারবে না, ঠিক আছে। তো এক্সেলকে গণনা করতে হলে আমাদের 1900 সালের পর থেকে এক্সেলে গণনা করতে পারবে। আচ্ছা, এক্সেলে আরেকটা জিনিস হয়, মানে মানে একটার সাথে আরেকটা কোশ্চেন চলে আসে দিয়ে কোশ্চেন করতেছি, প্লিজ মানে কিছু মনে নিয়েন না। যে অত সালের এত তারিখে, মানে এত এত এইবারে কি কত তারিখ ছিল, কিংবা অত সালের অত তারিখে কি বার ছিল, এটা এক্সেলে বের করা যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি 1900 সালের আগের গুলো বের করা পসিবল হবে না? না না 1900 আগে সালে প্রয়োগ করা পসিবল হবে না। আচ্ছা, এটা ডেটটার ফরম্যাটটা একটু জাস্ট চেঞ্জ করে দিলেই আপনি ওই দিনেরটা পেয়ে যাবেন। জাস্ট দেখেন, আমি জাস্ট এটা যেমন 23 জুন 1957 কী দিন ছিল, দেখেন সানডে, ঠিক আছে। যদি ফুল নাম চাই তাহলে আরেকটা ডি বাড়াই দিই, চলে আসবে। কি মাস ছিল যদি আমি চাই তো, আচ্ছা এটা আমি আসবো, হ্যাঁ আজকে ক্লাসে এটা দেখাবো,
ঠিক আছে, আমরা গ্র্যাজুয়ালি আসি, এটা হ্যাঁ। সিরিয়ালি আসলে জাস্ট ওইটার সাথে কোশ্চেনটা আসলো হ্যাঁ দেখে হ্যাঁ, করলাম আমি। আচ্ছা এটা নিয়ে ডিটেলস আলোচনা করে দেবো। তো তাহলে আমাকে কি করতে হবে, যেই তথ্যটা দিচ্ছি আমার সেই তথ্যটা ওই ফরম্যাটে হলে আমি আসলে তথ্যটা পাবো, আর যদি ওই ফরম্যাটে না হয় তাহলে কিন্তু তথ্যটা পাবো না। এই জন্য যে ফরম্যাটিং সেল আছে সেইখান থেকে আমার এই নাম্বার ফরম্যাটিং থেকে এইগুলো চেঞ্জ করতে হবে। তো প্রথমত চেক নাম্বার, এটা আসলে নাম্বার ফরম্যাট, সো আমার কী করা উচিত, এটাকে নাম্বার ফরম্যাটে রূপান্তর করা উচিত। নাম্বার আর জেনারেল অলমোস্ট এক, একটু জায়গায় চেঞ্জ। নাম্বারও যে স্যাম্পল দেখায় দেখেন, এই জেনারেলও একই স্যাম্পল দেখায়। এখন বিষয় হলো যে নাম্বারের ক্ষেত্রে আমি পয়েন্ট পরে দুটো জিরো আনতে পারি, আর জেনারেলের ক্ষেত্রে নর্মালি আনা যায় না। আরেকটা বিষয় হলো যে নাম্বারের ক্ষেত্রে আমি হাজারের পরে মানে 3টা জিরোর পরে একটা করে কমা আনতে পারি, ঠিক আছে। আবার আরেকটা বিষয় যে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, এই তিনটাও কিন্তু আবার এক, ঠিক আছে। একটা সাথে আরেকটা কোনটার পার্থক্য কী এটা আপনারা একটু ভালো মতো দেখে নেন। সো আমি পাশে একটা নাম্বার লিখতে চান, এখানে লিখলাম 10,000, হ্যাঁ, এটা লিখলাম। এটা জেনারেল মোডে আছে, ওকে ফাইন। আমি এটাকে চাইলে বামে আনতে পারবো, লেখাটা মাঝখানে নিতে পারবো, ডানে নিতে পারবো, ওকে। যদি আমি এটাকে চেঞ্জ করে নাম্বার ফরম্যাটে নেই তাহলে পরে দুইটা জিরো আসতেছে, তো জিরো দুটোকে আমি চাইলে রিমুভ করে দিতে পারি। কীভাবে রিমুভ করতে পারি, এই যে ডেসিমেল প্লেস আছে দুইটা, আমি এটাকে জিরো করে দিলাম, এটা নর্মাল ইয়েতে আসলো এবং জেনারেলের মতন সেমভাবে এটা মাঝখানে, এটা বামে আসলো। চাইলে আমি কি করতে পারি, এই দুইটা জিরোর পরে দুইটা মানে পয়েন্টের পরে দুইটা শূন্য বা আরও বেশি আনতে পারি, এবং চাইলে আমি কি করতে পারি, এই 1000 স্প্লিটার যেটা এটাও ইউজ করতে পারি, ওকে। তা আমি কি করলাম, 10-এর পরে একটা কমা, তারপরে পয়েন্টও ব্যবহার করলাম 2 ঘর পর্যন্ত। এখন তাহলে এইটার সাথে অ্যাকাউন্টিংয়ের পার্থক্য কী দেখেন, নাম্বার ফরম্যাটটা কী করছে, আমি বামে আনতে পারতেছি, মাঝখানে নিতে পারতেছি, ডানেও নিতে পারতেছি। কিন্তু যদি আমি সেম জিনিস, এটা আমি একটু মাঝখানে রাখি দেখতে সুবিধা হবে, 10,000 আমি যদি এটাকে কারেন্সি ফর্মে অ্যাকাউন্টিং ফরম্যাটে নেই, সিম্বলটা আমি দিলাম নান, সিম্বল যেহেতু আমি কোথাও ইউজ করি নাম, এটা কিন্তু চাইলেও আমি বামে নিতে পারবো না, দেখেন বামে যাচ্ছে না, মাঝখানে আসছে না। সো অ্যাকাউন্টিং ফরম্যাটে নিলে কোনো সেলের তথ্য আমি বামে নিতে পারবো না, অ্যালাইনমেন্টটা বামে হবে না, সবসময় এটা ডানে থাকবে। কিন্তু যদি নাম্বার ফরম্যাটে থাকে তখন আমি চাইলে বামে, মাঝখানে, ডানেও নিতে পারি। পার্থক্যটা ক্লিয়ার সবার কাছে? জি, বুঝতে পারছি। অর্থাৎ অ্যাকাউন্টিং ফরম্যাটটা সবসময় ডান দিকেই ডান থাকবে, দিকে থাকবে, ওটা ওটা সরবে না কখনো। সরবে না। আর যদি আরেকটা আছে না, কারেন্সি ফরম্যাট, এটার খুব বেশি ব্যবহার আমি করি নাই, আজকে ট্রাই করে দেখি কি হয় না। কারেন্সি মানে শো করে পাশে টাকা কিংবা ডলার এই টাইপের কিছু। হ্যাঁ, কারেন্সি আর অ্যাকাউন্টিং, নাম্বার আর কারেন্সি অলমোস্ট এক, পার্থক্য একটা হলো নাম্বারে আমি ইউজ করতে পারবো না, কারেন্সিটা ইউজ করতে পারবো না, মানে যে ইয়েটা যে সিম্বলগুলো ইউজ করতে পারবো না, কারেন্সিতে আমি সিম্বল ইউজ করতে পারবো। সো নাম্বার আর আপনার কারেন্সি সেম ফরম্যাট, ওকে। শুধু কারেন্সি সিম্বলটা আমি ব্যবহার করতে পারবো না। তো আমি যখন এখানে কারেন্সি সিম্বল ব্যবহার করলাম বিডিটি, বিডিটি আমাদের 2 ধরনের আছে, বাংলাদেশি টাকাও লেখা আছে বা বিডিটিও লেখা আছে। সো এভাবে আমি এটা আনতে পারি। সো আমি চাইলে বামে নিতে পারি, মাঝখানে, ডানে, ওকে। এখন এটা থেকে যদি অ্যাকাউন্টিং ফরম্যাটে আনি, এখানে কিন্তু আমি চাইলে, এখানে ডেট ফরম্যাট ছিল, হ্যাঁ অ্যাকাউন্টিং, আচ্ছা এখন চাইলে আমি এখানে কিন্তু এই বিডিটিটা আনতে পারবো। সো আমরা বিডিটি লিখি তাহলেও হবে, ওকে। সো দেখেন এইখানে একটু পার্থক্য কি, বিডিটি যখন লিখলাম তখন এই বিডিটিটা একদম প্রথমে আসলো এবং অ্যামাউন্টটা ডান দিকে দেখাচ্ছে। পার্থক্যগুলো সবাই একটু ভালো মতো দেখবেন, তাহলে আসলে পার্থক্য কেন আসলে এক্সেল সবার সাথে একটু একটা সাথে আরেকটাকে আমি ডিফারেন্সিয়েট করে লিখছে তাহলে বুঝতে পারবেন। নাম্বার ফরম্যাট আর এটা অলমোস্ট সেম, এটা ডানে বামে নেওয়া যায়, কিন্তু এখানে কারেন্সি দেওয়া যায় না। আবার কারেন্সি আর অ্যাকাউন্টিং ফরম্যাট সেম, কিন্তু
অ্যাকাউন্টিং শুধু ডানেই থাকবে, এটা বামে বা মাঝখানে আসবে না। ওকে, পার্থক্য সবার কাছে ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, তারপরে যে ইয়েটা আছে, এখন তো আমরা মানে অ্যাকাউন্টিংয়ে ইয়েগুলো চেঞ্জ করে করে আনতে পারবো, তাই না? আচ্ছা, একটা বিষয় হলো কি, নেগেটিভ মার্কিংকে এক্সেল এই নাম্বার হোক, কারেন্সি হোক, আর অ্যাকাউন্টিং হোক, অ্যাকাউন্টিং যদি নেওয়া যায় না, কারেন্সির নাম্বারিংয়ের ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ে তো অটোমেটিক্যালি যায় না, মোস্ট প্রবলি অ্যাকাউন্টিংয়ে অটোমেটিক্যালি যাবে। হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ে নর্মালি যেটা হয় যে আপনার যদি কিছু নেগেটিভ নাম্বার হয় তাহলে অটোমেটিক্যালি সেটা কী হবে, ব্র্যাকেট চলে আসবে। ঠিক আছে, তো চাইলে আমরা মাইনাস ফিগারটাও রাখতে পারি এভাবে। অ্যাকাউন্টিংয়ে একটু ঝামেলা হচ্ছে, এটা আমরা নাম দিই। হ্যাঁ, রাইট। এর ক্ষেত্রে যেটা হবে যে আপনি চাইলে নাম্বার এবং কারেন্সি এই দুটো ফরম্যাটের নেগেটিভ মার্কিংকে আপনি রেড করতে পারেন অটোমেটিক্যালি, আর একটা হলো মাইনাস ইয়েটা ডান দিকে আনতে পারেন, মানে বামে আনতে পারেন। দেখেন এখানে 4টা ইয়ে আছে, মাইনাসটা আগে আসবে, অথবা একটা ব্র্যাকেট হবে, অথবা মানে লাল হবে, বা লাল ব্র্যাকেট, 4টা ফরম্যাটে আনতে পারে নেগেটিভ ফরম্যাটের ইয়েটাকে, 4 ফরম্যাটে আনা যেতে পারে। এই কারেন্সি আর নাম্বার দুটোর ক্ষেত্রে সেম। ঠিক আছে, অর্থাৎ এটা নেগেটিভ মার্কিং হলে এটা ব্র্যাকেটও আনতে পারি, আমরা রেডও করতে পারি অটোমেটিক্যালি। এটা যখন আমার পজিটিভ ফিগার হবে তখন অটোমেটিক্যালি এটা চলে যাবে। আচ্ছা, এই নেগেটিভ এটা বুঝলাম না, মানে মাইনাস থাকলে মানে শুরুতে নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরুতে মাইনাস থাকে। নেগেটিভ মাইনাস, নেগেটিভ বলতে হলো মাইনাস। হ্যাঁ, যখন আপনি একটা জিনিস যোগ করতেছেন, যে 10 থেকে আপনি -10 করবেন, 30 মাইনাস করবেন, তখন তো এটা মাইনাস নেগেটিভ মার্কিং, তাই না? এখন জি। এই যে মাইনাসটা আসছে, এটা অটোমেটিক্যালি জেনারেল মোডে মাইনাস আসে। এখন আপনি অ্যাকাউন্টিংয়ে যদি এটা কনভার্ট করেন তখন এটা ব্র্যাকেট অটোমেটিক্যালি ডাইরেক্ট ব্র্যাকেট নেবে, ব্র্যাকেট। যদি আপনি আচ্ছা, হ্যাঁ ব্র্যাকেট নিবে বা ওই মাইনাস সাইনটা তুলে দিয়ে ব্র্যাকেট নিবে, তাই তো? এরকম কিছু? হ্যাঁ, এখানে এখানে মাইনাস সাইন উঠে গেছে। মাইনাস সাইনটা আপনার এইখানে শো করবে না। এক্সেলের এইখানে প্রেজেন্টেশন আর এক্সেলের এইখানে লেখাটা কিন্তু পার্থক্য আছে। আপনি যেটা দেখতেছেন এটা হলো প্রেজেন্টেশন, এইখানে যেটা দেখতেছেন, আর এটার অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা শো করবে হলো এই ফর্মুলা বারে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কি বাই ডিফল্টে যে কোনো সময় মাইনাস লিখলেই এটা অটোমেটিক্যালি ব্র্যাকেটে আসবে, না শুধু অ্যাকাউন্টিং সিলেক্ট থাকলে আসবে? অ্যাকাউন্টিং সেক্টর আসবেন, আপনার জেনারেল মোডে থাকলে এটা -20 আছে, এরকমই থাকবে। আচ্ছা, ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ে নিলে আপনি তখন বিষয়গুলো অন্যভাবে আসবে, আপনি যেই মোডে চান সেই মোডে আসবে। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ যদি আমি চাই যে না অ্যাকাউন্টিং এ যেমন মাইনাস আছে মাইনাসই শো করবে, এরকম কি সম্ভব? না, অ্যাকাউন্টিং এটা সম্ভব না। আপনি তাহলে কারেন্সিতে ফর্মেটে যেতে হবে, কারেন্সি ফর্মেটে যেভাবে মাইনাস শো করবে। বুঝতে পারছি। আচ্ছা, ডেট ফরম্যাটটা আমি দেখাই। ডেট এরপরে আছে ডেট ফরম্যাট। না, ডেট ফরম্যাটে অনেকগুলো ফরম্যাট আছে। আমরা ডেটের ক্ষেত্রে ধরেন আজকের ডেটটা, হ্যাঁ আজকের ডেটটা আমরা লিখতে পারি সূত্র দিয়ে আমরা আনতে পারি। টুডে যদি লিখি তাহলে আজকের ডেটটা চলে আসে। ঠিক আছে, আজকের ডেটে। এখন আজকের ডেট যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আমরা নর্মালি আপনারা যারা অ্যাকাউন্ট লেখেন, কী বলে, কম্পিউটারগুলো ইউজ করতেছেন, তারা দেখবেন এভাবে আছে, 04 প্রথমে, তারপরে এভাবে, সরি এভাবে আছে অনেকের। সো আমার ফর্মেট একটু চেঞ্জ করা, যার কারণে এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা এভাবে চলে আসে। বাই ডিফল্ট আমি এভাবে চেঞ্জ করছি। তো বাই ডিফল্ট চেঞ্জ করা যায়, এটা আবার একটু অন্য জায়গায় চেঞ্জ করতে হয়। তো এক্সেলে আপনি যখন ডেট লিখবেন তখন প্রথমে অবশ্যই মাস লিখবেন, তারপরে দিন, তারপরে সাল, এভাবে লিখবেন, তাহলে এক্সেল তার সঠিক ফরম্যাটে নিবে। যদি আপনি এই ফরম্যাটে না কিন্তু লেখেন ভাই তাহলে টুডে কিন্তু নেবে না। বলেন।
টুডে লেখার পরে তো আজকের ডেটটি আসেনি, টুডে লিখে ইন্টার দিতে হবে নাকি? হ্যাঁ, টুডে লেখেন, আবার লেখেন টুডে। টুডে লেখার পরে আপনি, এটা সূত্রের কাজ যদিও, এখানে আপনি এই যে ছোট্ট এটা আছে এটার উপর ডাবল ক্লিক করবেন, অথবা ট্যাব এটাও চাপতে পারেন। তো ডাবল ক্লিক করেন আপাতত। ডাবল ক্লিক করার পরে এখানে একটা ব্র্যাকেট আসবে, তারপরে আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। ঠিক আছে, ক্লোজ মানে হলো আরেকটা, মানে ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শেষ। শেষ করলে এন্টার দেন, দেখেন। আচ্ছা, আমার এখানে নেবে না, কারণ এখানে একটা ফরম্যাট আছে, এখানে নেবে। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এখানে নিই তো, এখানে আসলে একটা ড্রপ ডাউন আছে, তো ড্রপ ডাউনের কারণে এই ভ্যালু ছাড়া অন্য ভ্যালু নেবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে এক্সেলের ডেট লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, প্রথমে লিখবেন মাস, তারপরে দিন, তারপরে বছর, এভাবে লিখবেন। অন্যভাবে লেখা যায়, যেটা ধরেন আপনি আজকের দিন লিখতে চাচ্ছেন, তো টুডে তো লিখতে পারেন সূত্র ছাড়া নর্মালি। এটা কিন্তু আগামীকাল কিন্তু 7 হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু 7 হয়ে যাবে। আর হ্যাঁ, সো সূত্র ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তো আপনি কীভাবে লিখবেন ডেট, ধরেন আজকে লিখতেছেন, তাহলে আজকে হলো 6 এপ্রিল, তাই না? এপি আর দেন, তারপর 21 দেন, এটাও এই ফর্মেটে নিয়ে নেবে। ঠিক আছে, মানে এটা ডেট ফর্মেটে অটোমেটিক্যালি চলে গেল। কিন্তু আবার এটাও করতে পারেন 06, তারপরে একটা স্পেস দিতে পারেন, তারপরে এপি আর লিখতে পারেন, তারপর 21 লিখতে পারেন। অথবা আপনি প্রথমে যেহেতু মাস লিখবেন, মাস, তারপর 06, তারপর 21। কিন্তু আপনি যদি দেখেন এইটা আর এটা কিন্তু একই। আমি, হ্যাঁ, ও সরি, এটা একটু আমার এখানে একটু করার কারণে, মানে আমি রিজিয়নটা চেঞ্জ করার কারণে আমারটা বাই ডিফল্ট নেয়। আপনাদের ক্ষেত্রে একটু একটু ট্রাই করেন, আপনারা এইভাবে লেখেন তো, প্রথমে লেখেন মাস, প্রথমে মাস, তারপর স্ল্যাশ দেন, তারপর 06, তারপর 21। এভাবে দিলে আপনাদের কী আসে দেখেন তো একটু। একজন বলেন। মাস চলে আসতেছে। না, এই যে ফরম্যাটটা আছে না, এই, আচ্ছা একটু চেঞ্জ করে আপনি এখন ওই যেটা আসতেছে, কি আসতেছে, 04 জুন আসতেছে নাকি এপ্রিল আসতেছে? দাদা এপ্রিল আসতেছে। হ্যাঁ, এপ্রিলে আসবে, কারণ আমার এটা তো রিজন, আমি এক্সেলের আমার ওই ভিতর থেকে রিজন চেঞ্জ করে বাংলাদেশ রিজন করা, তো ওই বাংলাদেশ রিজনের যে ফরম্যাটটা দেওয়া, সেই ফরম্যাটটা চেঞ্জ করার কারণে আমার এটা বাই ডিফল্ট এটা নেয় আর কি। তো যেহেতু আপনাদের এটা চেঞ্জ না, আপনাদের ওই সম্ভবত এটা ইউএসএ বা ব্রিটিশভাবে আছে, তো ওইটা যেইভাবে বাই ডিফল্ট ছিল এক্সেলে সেটাই আছে। এই জন্য মাসটা আপনারা আগে দিবেন, তারপরে দিন, তারপরে বছর, এভাবে লিখবেন। ঠিক আছে, সবচেয়ে বেস্ট উপায় হলো, মানে এরকম ভুলটুল থেকে মুক্ত হওয়ার জন্য, কোন রিজনে আছে না জানেন, আপনি এভাবে লিখবেন যে 06 এপিআর 21, দেখেন এটা আর ভুল হওয়ার রাস্তা নেই। ঠিক আছে, তো ডেট লিখতে হলে এই ফর্মেটে লিখবেন, অটোমেটিক্যালি এটা কী করবে, ডেট ফর্মেটে চলে যাবে, এটা আপনার নর্মাল ফর্মেটে থাকবে না যদি এভাবে লেখেন। আর যদি আপনারা অন্য ফর্মেটে আসেও, আমরা এটাকে ডেট ফর্মেটে আনতে পারি। এখন প্রশ্ন হলো, ডেট ফর্মেটে আমরা কিভাবে চাই? ডেট ফর্মেট আমরা অনেকভাবে করতে পারি, দেখেন যেইভাবে আমরা চাই। হ্যাঁ, প্রথমত বাই ডিফল্ট কিছু ফরম্যাট দেওয়া আছে। হ্যাঁ, দেখেন বাই ডিফল্ট কিছু ফরম্যাট দেওয়া আছে, এটার যে স্যাম্পল বা ইয়েটা সেটা এখানে দেখাবে। ঠিক আছে, এখানে 14 মার্চ 12 আর 14 মার্চ 12, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই 14 মার্চ 12 হলো, আপনি দেখেন এখানে 0 নাই, ঠিক আছে, আর এইটাতে কিন্তু 0 আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, জি, বুঝতে পারছি। অর্থাৎ শুরুতে 0 আসবে। হ্যাঁ, শুরুতে যখন আপনার সিঙ্গেল ডিজিট থাকবে তখন 0 আসবে, আর যখন ডাবল ডিজিট হবে তখন তো আর সমস্যা নেই। তো এই পরেরটা দিলে আপনার 0 আসবে, আর উপরটা দিলে 0 আসবে না। ওকে, তো এভাবে ভিন্ন ভিন্ন ফর্ম্যাট আছে, আমরা যে কোনোটা চেঞ্জ করতে পারি, অথবা নিজেও একটা ফর্ম্যাট তৈরি করতে পারি। এখন নিজে ফর্ম্যাট তৈরি করতে হলে কীভাবে করতে হবে? কাস্টমসে যেতে হবে। ওকে, কাস্টমসে যায় এখন আপনি যেটা করবেন সেটা হলো, এই যে টাইপের নিচে যেটা আছে এটা ডিলিট করে দেবেন।
করে দিয়ে আপনার ফর্মেট আপনি আনবেন। এখন আপনি কীভাবে চান, আপনি চান এইভাবে আসলে মানে ড্যাশ থাকবে না, এখানে আসলে পয়েন্ট থাকবে, ঠিক আছে। সো পয়েন্ট থাকতে হলে আপনি কীভাবে চাচ্ছেন, আপনি চান ডেট। সো আপনি যদি ডি একবার দেন তখন আপনার 1 ডিজিটের যেটা আছে সেটা 1 ডিজিট হবে, আর যদি সেটা 2 ডিজিটের হয় ডেট তাহলে ডাবল হবে। ওকে, সো যেহেতু 06 এই জন্য 1 ডিজিট হবে। যদি ডি 2বার দেন তখন এটা 06 হয়ে গেছে, মানে ডেট এটা 1 ডিজিটের হোক আর 2 ডিজিটের হোক, এটা 2 ডিজিটই আসবে। এরপর আপনি যেহেতু পয়েন্ট নেবেন, সো আপনি পয়েন্ট দেন। মাস দিতে চান, সো আপনি কী করতে পারেন, এম দিলে কি করবে, এটা মাসের সেমভাবে 1 ডিজিটের মাস না 2 ডিজিটের মাস, বুঝতে পারছেন। এম ডাবল দিলে একটা 0 আনলো। এরপর আপনি ধরেন ইয়ার দিবেন, তাহলে আপনি ওয়াই একবার নিলেও একটা ওয়াই দিলেও যা, 2টা ওয়াই দিলেও সেমই। যদি আপনি 3টা ওয়াই দেন তখন কী হবে, পুরো সালটা এভাবে দেখাবে। 4টা দিলেও সেম, 5টা মাসটা দিলেও কোনো সমস্যা নেই, 4টা বন্ধুই দেখেন একই। ক্লিয়ার? জি। সো আমরা ফরম্যাটটা কিন্তু আমাদের মতো করে প্রেজেন্ট করতে পারি। দেখেন এই ফরম্যাট, এই ফরম্যাট, এই ফরম্যাট বা এই ফরম্যাট সবগুলা কিন্তু হলো মানে দেখতে ভিন্ন হলেও ভ্যালু কিন্তু সবগুলোর এক। কীভাবে ভ্যালু এক দেখেন, এটা দেখা যাচ্ছে কত, এটা এখানে আমি যদি একে নাম্বার ফরম্যাটে নিয়ে নেই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এইটা এই ফরম্যাট আছে, এইটা আছে এপ্রিল ফরম্যাট, এটা আছে পয়েন্ট ফরম্যাট। দেখেন আমি এটাকে নাম্বারে নিয়ে নিই, সবগুলো কিন্তু 44,292, তাই না? অর্থাৎ ভ্যালু সবগুলোর এক, জাস্ট প্রেজেন্টেশনটা ভিন্ন ভিন্ন, ঠিক আছে। এখন আমরা আরও যে প্রেজেন্টেশনগুলো আনতে পারি সেইটা কীভাবে, ধরেন আপনি শুধু এখান থেকে শুধু আজকের দিনটা চান, তাহলে আমরা কি করব, শুধু দিন চান, মাস টাস চান না, তখন আমরা কী করব, ডি দিব। তাহলে কি হলো, শুধু আজকের তারিখটা আসলো। যদি আমি এম দেই তখন কি হবে, শুধু মান্থেরটা আসবে। যদি আমি ওয়াই দেই তাহলে কি হবে, শুধু ইয়ারটা আসবে। ওকে, দেন আপনি যদি দিনের নাম চান তখন কি করবেন, তখন আমরা আচ্ছা 2টা ডিজি হলে হলো 06, এটা তো বুঝছেন তাই না। এখন যদি দিনের নাম চান, মানে আজকে এটা কী বার, আজকে তো মঙ্গলবার তাই না, তো আজকে হলো টুইসডে, তো দেখেন এটা আসলো। যদি আমি দিনের ফুল নেম চাই, ওকে, তাহলে আমি কী করব, 4টা দেব, তখন দিনের ফুল নেম চলে আসবে। এরপর আপনি ধরেন মাস, কি লেখা হলো এটা, ওটাকে ডেট লিখলেন? না ডি ডি শুধু ডি ডি 4টা ডি দিছি, 4টা ডি ও দিছি। আচ্ছা। হ্যাঁ, এখন আপনি মান্থের ক্ষেত্রেও সেমভাবে যদি আপনি একটা এম দেন তখন কি বলবে, মাসের কত নম্বর মাস, 1 ডিজিটের মাস হলে মানে কি 1 থেকে 10, মানে অক্টোবর পর্যন্ত আপনার সেপ্টেম্বর পর্যন্ত সেটা 9, শুধু 9। যদি এটা হয় তখন 2 ডিজিট করে দেখাবে, 0 আগে আসবে না। যদি আপনি 2টা এম দেন তখন কী হবে, আগে একটা 0 নেবে। যদি আপনি 3টা এম দেন তখন আপনি মাসের ছোট সংক্ষিপ্ত রূপ যেটা, এটা শো করবে। যদি 4টা এম দেন তাহলে মাসের ফুল যে মাসটা সেটা শো করবে। যদি 5টা এম দেন তখন কী হবে, তখন আবার মাসের সবচেয়ে সংক্ষিপ্ত রূপ যেটা, অর্থাৎ মাসের ওই মাসের যে নেম আছে ওই নেমের প্রথম অক্ষরটা আসবে। এপ্রিলের প্রথমে এ, এই জন্য এ। মার্চের ক্ষেত্রে এটা হয়তো এম হবে, হয়তো না, মার্চের ক্ষেত্রে এম হবে, হয়তো না, মার্চের ক্ষেত্রে এম হবে, আবার মেয়ের ক্ষেত্রেও কিন্তু এম হবে, ডিসেম্বরের ক্ষেত্রে ডি, হ্যাঁ, নভেম্বরের ক্ষেত্রে এন, এভাবে আসবে। ক্লিয়ার? আর পরবর্তীতে এম দিলে কোনো লাভ নাই, জাস্ট ওইটাকে এলিভেট করবে। ওকে, এবার যদি আপনি ওয়াই দেন
তখন আপনার একটা ডিজিটে ওই মাসের বলবে, দুইটা ডিজিটে সেম, তিনটা ডিজিটে আপনার ফুল ইয়ার মানে 2021 সাল বলবে, চারটা ডিজিটেও সেম। ইয়ারের ক্ষেত্রে খুব বেশি নাই, মাসের ক্ষেত্রে যেহেতু মাসের ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করা যায়, এই জন্য ভিন্ন ভিন্নভাবে শো করবে। সবাই কি এই জায়গাটাতে ক্লিয়ার? জি দাদা। আচ্ছা, একটা মজা যদি দেখাই, আপনারা যদি আপনারা এভাবে চান, ধরেন আপনি দিনের নাম চান, তাহলে দিনটা দিয়ে দিলাম, মাসের নাম চান তাহলে মাসের নাম দিলাম, এখন আপনি ইয়ার দিলেন, তখন এভাবে আসবে টুইসডে এপ্রিল 21। এটাও কিন্তু ডেট, ঠিক আছে, দেখতে দেখাচ্ছে এরকম, কিন্তু এটা আসলে ডেট। ওকে, মানে এটা ভ্যালু আছে, ভ্যালুটা কি সেম, এই যে 25,292, বাট দেখতে মনে হচ্ছে একটু অন্যরকম। নোটের ডেটের ফরম্যাট গেল, তারপরে আর গ্র্যাজুয়ালি কোনো ফরম্যাট এভাবে সেলের নাই। আমরা কিছু নিজস্ব আরও কয়েকটা ফরম্যাট দেখব। টাইমের ক্ষেত্রে অবশ্যই যেটা করবেন সেটা হলো যে আপনি এম বা পিএম লিখতে হবে, এবং টাইম লেখার ক্ষেত্রে পয়েন্ট না, অবশ্যই আপনারা যেমন এখনকার টাইম কত, এখন বাজে 11টা 15। সো আপনি কীভাবে লিখবেন 11টা 15? দেখেন 11, তারপরে দিবেন 15, তারপরে পিএম, এভাবে লিখবেন, তাহলে এটা অ্যাকচুয়াল ডেট মানে টাইম ফরম্যাটে আসবে। দেখেন যখনই আপনি টাইম ফরম্যাটে আসবে তখনই এই সেলটার ভ্যালুটা এভাবে, আপনি দিচ্ছেন একটা ক্লোন, এখানে কিন্তু সাথে সাথে দুইটা ক্লোন দেখাচ্ছে, কারণ পরের ক্লোনটা সেকেন্ডের জন্য। আপনি চাইলে সেকেন্ডও আনতে পারেন, ঠিক আছে, এখান থেকে সেকেন্ডও আনা যেতে পারে। ওকে, ডেট ফরম্যাটও আছে, মানে সে টাইম ফরম্যাটও আছে, ভিন্ন ভিন্নভাবে আমরা টাইম ফরম্যাটটা এভাবে শো করতে পারি। আচ্ছা, এই ফরম্যাটটা কি 24 আওয়ারে করা যায়? অর্থাৎ 11টা 15 জায়গায় জায়গায় হ্যাঁ হ্যাঁ 23টা 15 দেখায়? হ্যাঁ, অবশ্যই। এই যে আপনি যখন যখন আপনি এটা দিবেন, এই যে দেখেন আপনি এই যে এটা দিয়ে দিলেন, 23টা 15 হয়ে গেল, আচ্ছা, ঠিক আছে। আপনি ধরেন এই যে থেকে 9টা থেকে 10টা পর্যন্ত যে 1 ঘন্টা, এই টাইমটা কীভাবে গণনা করতে হয় এটা আমরা পরে দেখে নেবো। হ্যাঁ, আজকে শুধু ফরম্যাটটাগুলো দেখাই। আপনি 8টা থেকে 9টা কিন্তু বিয়োগ করলে কিন্তু আসবে না, ঠিক আছে। ধরেন আপনি 11টা, এই যদি 10টা থেকে 10টা 15 আমি দিতাম, এখন আমি যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু 1 আসবে না, জানেন। এটা এখান থেকে যদি আপনি এটা বিয়োগ করি তাহলে কিন্তু 1 আসবে না, 1 ঘন্টা দেখাচ্ছে, তো ভ্যালুয়েশন কিন্তু আপনার অন্য কিছু 0.04 ঘন্টায় দেখাচ্ছে একটা, কিন্তু ভ্যালুয়েশন কিন্তু অন্য। অর্থাৎ আপনি যদি এইরকমভাবে করেন যে 1 ঘন্টার জন্য কাউকে হায়ার করেন যে 2,000 টাকা, তোমাকে 1 ঘন্টার জন্য 2,000 টাকা দেবো, তো আপনি যদি এর সাথে 2,000 গুণ করে দেন তখন কিন্তু ভ্যালু কিন্তু আসবে না, ভ্যালু কিন্তু আসবে দেখেন কত, 83 টাকা আসছে মাত্র, ঠিক আছে। সো 1 ঘন্টার জন্য 2,000 টাকা হায়ার করলেন কাউকে, তো ভ্যালুয়েশন যত 2,000-ই আসে, সেই কীভাবে করতে হয় একটু ডিফারেন্টভাবে আনতে হবে, আপনার দেখাই দেবো আমি, ঠিক আছে। সো আরও কয়েকটা আছে, একটু দেখাই দিচ্ছি, আজকে খুব সংক্ষেপে শেষ করি। ফরম্যাটটা আসলে ক্লাস অনেকক্ষণে দরকার, আসলে 2-2.5 ঘন্টাও ক্লাসও হয় না, অনেকগুলো ফরম্যাট বিষয় থাকে। তো টাইম দেখালাম, পার্সেন্টেজে হলো আপনি পার্সেন্টেজটা কীভাবে দেখালেন, যেমন এটা যে 20% ধরেন, হ্যাঁ, এটা আমরা কীভাবে আনতে পারি, ডিরেক্টলি আমরা এই পার্সেন্টেজে ক্লিক করতে পারি, অথবা 20% তো আমরা এভাবে লিখি না, 20%কে আমরা 0.20কে আমরা আসলে 20% বলে 0.20, এটাকে আসলে 20%-এ রূপান্তর করা যায়, এই যে 0.20 মানে 20%, ঠিক আছে। সো এটাকে আমরা এভাবে রূপান্তর করতে পারি, অথবা আমরা এখান থেকে ক্লিক করে পার্সেন্টেজ এখান থেকে আমরা আনতে পারি, কয়টা ডেসিমাল রাখবো আমরা এভাবে সেট করতে পারি, বা এখান থেকেও বাড়ায় বাড়ায় এভাবে দিতে পারি। ওকে, তারপরের যে অপশনটা আছে সেটা হলো ফ্র্যাকশন, এটা সাধারণত লাগে না, ওই যে ধরেন 0.5কে যে আপনি হাফে লিখবেন সেটাই হলো এই, ধরেন আপনি যদি এটাকে, আচ্ছা এটাকে আমরা দেখাই তাহলে তো হয়, ফ্র্যাকশনে আমি দেখাইলাম ধরেন এটাতে, সো এটা এভাবে দেখাবে, ঠিক আছে, বা অন্যভাবে দেখাচ্ছে, তাহলে এটাতে 1/2-তে আসবে না, সো এটাতে আসবে, হ্যাঁ এটাতে আসবে, ঠিক আছে।
আর একটা আছে সায়েন্টিফিক, এটা হলো আপনার ওই যে টুর পরে যে অনেকগুলো জিরো জিরো করে আসে, এটা সায়েন্টিফিকভাবে এটা এভাবে দিতে পারি আমরা, এভাবে আসবে। এগুলো সাধারণত আমাদের খুব কাজে লাগে না। একটা গুরুত্বপূর্ণ হলো টেক্সট। আপনি যদি কখনো কোথাও কিছু টেক্সট লিখতে চান, আপনি যে ধরেন আপনি লিখলেন একটা নাম্বার, মোবাইল নাম্বার লিখলেন। সো মোবাইল নাম্বার লিখলে কিন্তু সাধারণত কী হয়, আমার নাম্বারটাই লিখি সবচেয়ে সহজভাবে। তো এটা যেহেতু এক্সেলের ডাইরেক্টলি প্রথমে কী করে, এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করে নেয়, কাউন্ট করে নিয়ে এটার প্রথমে জিরোটাকে ফেলে দেয়। তো দেখেন জিরোটা কিন্তু নাই। এখন আপনি যদি জিরোটা রাখতে চান তখন কি করতে হবে, তখন প্রথমত এই সেলটাকে আপনাকে টেক্সটে রূপান্তর করতে হবে, ঠিক আছে? টেক্সটে রূপান্তর করে এখন আপনি যদি জিরো লেখেন তখন কিন্তু জিরো থাকবে, দেখেন জিরো আছে। ওকে, আরেকভাবেও লেখা যায়। টেক্সটের মূল হলো এটা যে আপনি যা লিখবেন তাই থাকবে টেক্সট ফরম্যাটে। আপনি যদি এখন ডেট তো আমরা ভিন্ন ভিন্নভাবে লিখছিলাম, তাই না? এখন এই সেলটাকে যদি আমরা প্রথমে টেক্সট করে নেই, হ্যাঁ ধরেন টেক্সট করে নেই, তখন আপনার এটা আর কোনো ফর্মুলা কাজ করবে না বা অন্য কোনো সেল রেফারেন্সও কাজ করবে না। আপনি যা লিখবেন শুধু তাই থাকবে। মানে আমরা তো টুডে লিখছিলাম, তাই না? টুডে লিখছিলাম, কী হয়েছিল, আমাদের ডেটটা চলে আসছিলো, কিন্তু দেখেন এখন কিন্তু ডেট আসে না, কারণ এটা কী আছে, টেক্সট ফরম্যাটে আছে। প্লাস টেক্সট ফরম্যাট থেকে আমি যদি অন্য ফরম্যাটে নিয়ে নিই, জেনারেল ফরম্যাটে বা নাম্বার ফরম্যাটে, ডেট ফরম্যাটে নিয়ে নিই, তখন কিন্তু এটা আবার চলে আসবে। এক্ষেত্রে আবার একটু ডাবল ক্লিক করতে হয়, করে এভাবে দিতে হয়। অর্থাৎ ওখানে যদি কোনো একটাতে টেক্সট থাকে তাহলে পুরো মানে উপর থেকে নিচ পর্যন্ত কোনো কোথাওতেও কোনো সূত্র কাজ না করবে না, না এটা না কি না না, ওই না, যেই সেলটা আপনার টেক্সট করা থাকবে সেই সেলটা, যেই সেলটা, আমি তো এই সেলটাকে টেক্সট করছি, আমি কিন্তু এটাকে আবার ধরেন অন্যগুলো কিন্তু আপনার জেনারেল ফরম্যাট আছে, শুধুমাত্র এই সেলটা টেক্সট করছিলাম। এখন এই সেলটার মধ্যে তো টেক্সট করা নাই, আমি বলছি যদি টেক্সট করে নেই আমি, তখন কাজ করবে না। বুঝতে পারছি। তো তখন যে ওইটা আপনি টেক্সট করছিলেন এটা খেয়াল করিনি আমি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে টেক্সট করে নিলে আপনি যা লিখবেন ওটা ওইভাবেই থাকবে, ওটা অন্য কোনো ফরম্যাটে চেঞ্জ হবে না। ওকে, অন্য ফরম্যাটে চেঞ্জ করতে হলে আবার সেইটা আবার অন্য ফরম্যাটে নিয়ে তারপর আবার ডাবল ক্লিক করে তারপর নিতে হবে। ওকে, এখন একটা জিনিস হলো যে অনেক ক্ষেত্রে আমাদের নাম্বার ফরম্যাটে রাখার পরেও সাথে কিন্তু প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হয়, জন্য এটার জন্য হয়। গতকালকে আমি এই বিষয়টা দেখাইছিলাম, আজকে আবার একটু দেখাই দিই। দেন আপনি মোবাইল নাম্বার লিখছেন, এখন ওইটা আপনি টেক্সট ফরম্যাটে চান না, কারণ টেক্সট ফরম্যাটে কিছু নিলে সূত্র কাজ করে না, আপনি চান এটা জেনারেল ফরম্যাটেই থাকুক। কিন্তু আপনার ওইটা জেনারেল ফরম্যাট থাকলেও আপনার কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্টেশনটা ভিন্ন টাইপের হতে হবে। যেমন ধরেন আমাদের যেই ক্রেডিট কার্ড নাম্বার আছে, এটা তো 16 ডিজিটের, তো 16 ডিজিট কিন্তু আপনার এক্সেল কাভার করে না। আপনি যখন 16টা ডিজিট লিখবেন, সাথে সাথে কী করবে, ধরেন এখানে জানি না কটা আছে, আপনি এইভাবে নিয়ে নেবে, এখানে 18টার মতো 17টা ডিজিট আছে, এটা নিয়ে নেবে, এভাবে নিয়ে নেবে এবং কী করবে, লাস্টের যে ডিজিটগুলো আছে এগুলো কিন্তু জিরো করে দিবে, 15টার পরে সবগুলো কিন্তু জিরো করে দেবে। সো এই জন্য আমি কিন্তু সবগুলো 1 দিছিলাম, আবার দেখেন আমি অনেকগুলো 1 দিচ্ছি, সবগুলো কিন্তু 1 দিচ্ছি, কিন্তু যখন আমি এন্টার দিচ্ছি 15টার পরের ডিজিটগুলোকে সে কী করতেছে, জিরো করে নিচ্ছে। এখন তো দেখাবেই না, কারণ অনেকগুলো হয়ে গেছে। এখন দেখেন এই যে পরেগুলো কিন্তু জিরো করে নিচ্ছে, অর্থাৎ 15টার ডিজিটের পরেগুলো যদি জিরো করে নেয় তখন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, কারণ ক্রেডিট কার্ড নাম্বার তো 16টা, তো 16টার ক্ষেত্রে লাস্টেটা যদি জিরো হয়ে যায় তখন তো যারা মানে কাস্টমার, তো একই কাস্টমারকে আপনি ডাবল বিল করে ফেলতে পারেন, বা আপনি যদি হিসাব রাখতে চান তখন আপনার এই জিনিসগুলো আসবে না। তখন কি করতে হবে, এই জিনিসগুলোকে টেক্সট ফরম্যাটে করে নিতে হবে। এখন সেলটাকে টেক্সট ফরম্যাটে না করেও আমরা কি করতে পারি, আমরা যদি এই প্রথমে যদি আমরা একটা এই কি বলে এটাকে এটাকে বলে হলো ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা দেই, তাহলেও কিন্তু এটা আমার এক্সেলের মাথায় একটু সমস্যা হয়ে গেছে, সেটা হলো যে এক্সেলটা মানে উল্টা কাজ করতেছে। হ্যাঁ, যদি আমার দেখাচ্ছিল নিচের দিকে, তখন এটা আগের সামনের দিকে আসে আর কি, সরি, এটা মাঝে মাঝে এরকম হয়। সো দেখেন ইনভার্টেড কমাটা যদি আমরা প্রথমে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দিই, তখন এটা সিঙ্গেল ইনভার্টেড কমাটা দেখাবে না, কিন্তু আমি এখন চাইলে এখন আমি অনেকগুলা 1 বা নাম্বার দিতে পারি, তখন এটা আর
জিরো হবে না, বা এটার ওই যে সায়েন্টিফিক ফর্মে ওই ফর্মে রূপান্তর হবে না। তো এভাবে লিখতে হলে আপনারা অবশ্যই এই ফরম্যাটটা ইউজ করবেন। আরেকটা আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আর প্রিন্টের ক্ষেত্রে কী করবেন, যেটা আমি গতকালকে দেখাইছিলাম যে ডাটা হাইড করা, অর্থাৎ আপনি যে ডাটাটা আছে ওই ডাটাটাকে আপনি জাস্ট একটু অন্য মোডে দেখতে চান। তো ধরেন আমার এই নাম্বারটা, আমি মোবাইল নাম্বারটা আমি 01 তো যেহেতু জিরো আছে, জিরোটা কিন্তু চলে গেছে, কিন্তু আপনার জিরোটা দরকার, তখন আমরা কি করতে পারি, এখানে কাস্টমসে যাই আমি ফরম্যাটটাকে একটা ফরম্যাটে দাঁড় করাতে পারি। যেমন কি আমি যদি এখানে 11টা জিরো দেই, তখন কী হবে, যেহেতু 10টা নাম্বার এখন এখানে পাইছে, প্রথম নাম্বারটাকে সে জিরো করে নেবে। ওকে, দেখেন এই জিরো নিয়ে আসছে। ভ্যালুয়েশন কিন্তু এটা, ভ্যালুয়েশন কিন্তু জিরো নাই, কিন্তু প্রেজেন্টেশন দেখাচ্ছে জিরো আছে। আমি চাইলে প্রথমে যে আমরা 8 দিই এটাও করতে পারি, বা আমি চাইলে টোটালটাকেই আমি একটা ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি। অর্থাৎ আমি এই নাম্বারটা এভাবে না, আমি চাই আসলে এই নাম্বারটা থাকুক অলোক, এই নামে থাকুক। দেখেন ভ্যালু কিন্তু এটা, কিন্তু প্রেজেন্ট করতেছে অন্যভাবে। ঠিক আছে, তো চাইলে এইভাবে আমরা ভিন্ন ভিন্নভাবে ডাটাগুলোকে প্রেজেন্ট করতে পারি। আজকে অনেক টাইম হয়ে গেছে আপনাদের। তো মোটামুটি আমার সেল ফরম্যাটের বিষয়গুলো এগুলো ছিল। আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার মধ্যে যদি আরও কিছু বের হয় আপনাদের কোশ্চেন, তাহলে নেক্সট দিন করেন, অথবা আমাকে টেক্সট করে রাখেন যে আপনারা এই সমস্যায় পড়ছেন, আমরা কীভাবে এটা থেকে ই করতে পারি। লাস্টে যেটা দেখালেন হ্যাঁ, ওইটা আরেকবার যদি দেখাইতেন, ওই যে জিরোর ওই বিষয়টা, এইটা যে আপনি ওই যে দাদা জিরো আমি লিভ করতেছি, ভিডিওটা আপডেট করে দিন দাদা। আচ্ছা, ঠিক আসি আছে, দাদা। হ্যাঁ, ওকে। 11টা জিরো লিখলেন, লেখার পরে যে জিরোটা আসলো ওই বিষয়টা। আচ্ছা, আপনি যদি এক্সেলে, আপনার এক্সেলের ক্ষেত্রে যেটা হয় 15টা নাম্বারের পরে আর নাম্বারগুলোকে সে কাউন্ট করে না এক্সেল, মানে জেনারেল মোডে বা নাম্বার মোডে, তখন কী করে, পরে এগুলো জিরো হয়ে যায়। তার আপনি এখানে লিখলেন 1 2 3 4 5 6 7 8 9 0, এটা 10টা নাম্বার, হ্যাঁ। তারপর আবার লিখলেন 1 2 3 4 5 6, এখানে কটা হলো, 16টা নাম্বার হলো। এখন লাস্টে যে এখন একটা বিষয় গেছে, 16টার বিষয় গেছে, দেখেন কী হচ্ছে, লাস্টে যে 5-এর পরে 6 ছিল এটাকে কিন্তু সে জিরো করে নিছে। এখন আমাদের অনেক সময় দরকার হয় যে আসলে এই নাম্বার যেন ভুল না, কারণ কি আমাদের যে ক্রেডিট কার্ড নাম্বার এগুলো কিন্তু 16 ডিজিটের, রিয়েল লাইফে যেটা লাগে 16 ডিজিটের নাম্বার। জি, এখন যদি 16 ডিজিটের নাম্বার যেটা আছে সেইটাকে যদি আমি এখন যদি 15 ডিজিটে করে দিই, এখন কারণ একটা কাস্টমারের ধরেন আপনার আছে হলো 5 6, অন্য একটা কাস্টমার আছে 5 7, এখন সে 5 6ও 5 0 করে নেবে, 5 7কেও 5 0 করে নেবে, তাহলে আপনি কি একই কাস্টমারের ভুল হয়ে যাবে তথ্যটা, তাই না? জি, তো জি, জি। এই জন্য কী করবেন, এই জন্য এটাকে আমরা যদি ভুল না হয় আমরা কী করতে পারি, এই সেলটাকে টেক্সট ফরম্যাটে নিতে পারি। টেক্সট ফরম্যাটে নিলে আর ই হবে না, তখন এটা আর ভুল হবে না। দেখেন টেক্সট যা লিখবেন তাই থাকবে। তো এটাকে আমি জানেন টেক্সট করে নিলাম। এখন আমি যে লিখলাম 6, এখন দেখেন 5 6-ই আছে। অথবা আরেকটা করা যায়, আমি সেলটাকে চেঞ্জ না করে আমি লেখার সময় কী করলাম, প্রথমে একটা ইনভার্টেড কমা দেবো। ইনভার্টেড কমাটা পাবেন আপনারা হলো কিবোর্ডের কোলনের পাশে। হ্যাঁ, ডাবল ইনভার্টেড কিন্তু না, সিঙ্গেল ইনভার্টেড দিবেন, ঠিক আছে? সিঙ্গেল ইনভার্টেড দিবেন, দেওয়ার পরে আপনি এখন লিখেন, ঠিক আছে? এখন ধরেন আপনি লিখলেন 1 2 3 4 5 6 7 8 9 0 1 2 3 বা 7 যাই দেন না কেন, এটা এই অবস্থাতেই থাকবে। জি, বুঝতে পারছি। মানে এটাও একটা টেক্সট ফরম্যাটের হয়ে গেল। সো মোটামুটি ফরম্যাটের ক্ষেত্রে এইগুলো বিষয়গুলো আলোচনা করা হয়। আরও কিছু ছিল আমার টপিক্সে যেগুলো আজকে আলোচনা করতে পারলাম না, কারণ অনেক টাইম হয়ে গেছে, একটু পরে আপনারা নিজেরাই বোরিং হবেন, কয়েকজন অলরেডি চলেও যাচ্ছে, ঠিক আছে? যেটা আছে জেনারেল টেবিল ফরম্যাটিং, ডাইনামিক বা টেবিল, ডাটা হাইডিংটা দেখাই দিলাম। এটা ডাটা হাইডিং। আর যেটা দেখালাম এইখানে দেখেন, এখানে আমার ভ্যালুয়েশন কিন্তু বলতেছে এটা দেখাচ্ছে, কিন্তু এটা প্রিন্ট দেওয়ার সময় কিন্তু আপনার এটাই দেখাবে, দেখেন অলগ দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এটা।
ঠিক আছে? সো এটা ডাটা হাইডিংয়ের মধ্যে একটা কাজ, ডাটাকে একটু হাইড করে তারপরেই করে, অন্যভাবে প্রেজেন্ট করে। সো এই বিষয়গুলো প্র্যাকটিস করেন, আর আগামী ক্লাসে আমরা বাকিগুলো, আজকে যেগুলো শেষ করতে পারলাম না এগুলো আমরা আগামী ক্লাসে শেষ করে দেব। ঠিক আছে? জি ঠিক আছে। ঠিক আছে, আর যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, সমস্যা নেই।